আসসালামু আলাইকুম, তোমাদের প্রত্যেককে স্বাগতম আমার চ্যানেল ইজি আইসিটি স্কুলে, অর্থাৎ সব থেকে সহজ এইখানে। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ বাইজিত, এবং আজকের ক্লাসে আমরা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ক্রিটিক্যাল একটা টপিক শিখব, যে জিনিসটা মোটামুটি কোনো জায়গাতেই কখনো আসতে দেখা যায়নি। তবে তোমাদের যশোর বোর্ড, যেটা একটু তাকায় দেখো, যশোর বোর্ড 2023-এর কোশ্চেনটা আমরা সলভ করার চেষ্টা করব। তো এখানে খুবই ক্রিটিক্যাল একটা টপিক ছিল। আমি চাচ্ছিলাম তোমরা সকল কিছু ভালো মতো অ্যানালাইজ করার পরে একবার বাইরের যে উজ্জ্ব টপিকটা আছে সেটা আজকে নিয়ে শিখো। আমি তোমাদের এখানে একটা জিনিস বলতে চাই যে এইটার পরেও আমরা এই কোশ্চেনটার পরে আমরা আরেকটা বোর্ড শিখব, ঠিক আছে? এবং এই ক্লাসের শেষ পর্যন্ত দেখো, কারণ কয়েকটা কোড আমরা ইন টোটালে জানবো, তাই অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত ভালো মতো দেখতে হবে। তো এখন কথা হলো, তোমাকে প্রথমে আমি বলতে চাই যে আজকের যে প্রশ্নটা আছে সেটা হলো যশোর বোর্ড 2023, এবং এইখানে কোশ্চেনের যে মেন কনসেপ্টটা সেটা হলো প্রাইম নাম্বার বা মৌলিক নাম্বার নির্ণয় করা সম্পর্কে বলা হয়েছে। তো এখন তোমাকে সবার প্রথমে জানতে হবে স্যার মৌলিক নাম্বারটা কি, এটা একটু জানতে হবে। আর আরেকটা জিনিস তোমাকে বুঝতে হবে যে এই কোশ্চেনটা তোমাদের, আমি যে বলছিলাম না যে আমাদের সাধারণ কোড, এইচএসসি লেভেলের কোড যতটুকু পর্যন্ত, তার বাইরে কয়েকটা কোড আছে। যেমন তুমি শিখছিলা হলো যে অনেকগুলো নাম্বারের ভিতরে বড় নাম্বার বের করাটা তুমি শিখছো। তারপরে তুমি শিখছো কি, তারপরে তুমি শিখছো হলো যে লসাগু গসাগু একসাথে বের করার যে প্রক্রিয়াটা তুমি শিখছো। তারপরে ফিবোনাক্কি বা ফিবোনাচ্চি, ওইটা তুমি শিখছো। এখন একটা বাইরের একটা কোড, অর্থাৎ একটু আপার লেভেলে, যেটা তোমাদের জন্য একটু হার্ড, বাট তোমাদের বইতে থাকার কারণে চলে আসে, মানে এই যে বোর্ড পরীক্ষা চলে আসছে, বা তোমাদের এই বোর্ড পরীক্ষায় চলে আসছে দেখে তোমাদের অন্যান্য টেস্ট পরীক্ষা বা বিটেস্ট পরীক্ষাও দিতে পারে। সাধারণত এটা দেয় না, এটা তোমাদের লেভেলেরই না। তো কিন্তু তোমাদের বইতে সাধারণত কয়টা কোড আছে বললাম, তোমাদের বইতে হাতে গোনা কয়েকটা ব্যতিক্রম ধর্মী একটু কোড দিছে, যার ভিতরে সব থেকে উল্লেখযোগ্য হলো এই মৌলিক নাম্বার, ঠিক আছে, প্রাইম নাম্বার, দেন হলো তোমার লসাগু গসাগু এটা নির্ণয়, আর হলো যে বড় সংখ্যা। ওকে, তো এই কয়টা জিনিসকে আমরা একটু আপার লেভেলে কাতারে ধরি। তো যাই হোক, চলো আমরা ক্লাসটা শুরু করি, দেখি এখানে কি আছে। তুমি পাশে প্রশ্নটা দেখতে পারতেছো, এখানে কি বলছে দেখো, অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখবা। প্রশ্নে বলছে হলো যে আইসিটি শিক্ষক দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সাথে সি প্রোগ্রামিং বিষয়ে আলোচনা করছিলেন। তিনি শিক্ষার্থীদের বললেন যে যে সব সংখ্যা এক এবং ওই সব সংখ্যা ভিন্ন অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষ বিভাজ্য নয় এমন 30 পর্যন্ত সংখ্যাসমূহ নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম লেখো। এখন কথা হলো, তোমাদের ভিতরে অনেকজন আছে যে এই উদ্দীপকই বুঝো নাই, ঠিক আছে? এখন এই উদ্দীপকটা বোঝার জন্য তোমরা যারা ক্লাস নাইনের এই কনসেপ্টটা একটু পড়ছিলাম, দেখা গেছে যে অনেকের ছিল এটা, মানে আমাদের সময় ছিল, তোমাদের ছিল কিনা আমি জানি না। তো যাই হোক, এটা একটা কনসেপ্ট ছিল যে মৌলিক সংখ্যা কোনগুলো, ওটা বের করে একটা কনসেপ্ট। তো এই কনসেপ্টটা আমি বুঝাই দেবো একটু পরে তোমাদের, কিন্তু তার আগে আমরা একটু কখের প্রশ্নগুলো দেখি, তারপরে কনসেপ্টটা বুঝাই দিই। কতে বলছে কি যে কিওয়ার্ড কি, এটা তুমি পারো যে কিওয়ার্ড হলো সি প্রোগ্রাম ভাষায় ব্যবহৃত বেশ কিছু সংরক্ষিত শব্দ, তাই না? এটাকে বলা হলো কিওয়ার্ড। এরপরে দেখো এখানে বলছে কি যে এক্স ইজ ইকাল টু কি আছে, ওয়াই প্লাস আই। হ্যাঁ, এখানে কি বলছে দেখো, এক্স ইজ ইকাল টু ওয়াই প্লাস আই। এখন তোমাকে বলছে এটা ব্যাখ্যা করো। তাহলে এটা তুমি কি ব্যাখ্যা করবে আমার বলো তো? এটা ব্যাখ্যা করবা তুমি হলো এই যে এইখানে প্রধানত করা হয়েছে কি, যে এটা একটা ছোট ধরনের স্টেটমেন্ট, যেখানে কাজ করা হয়েছে যে আমাদের ওয়াই একটা ভেরিয়েবল, আই একটা ভেরিয়েবল, এই দুইটা জিনিসকে এখানে কি করা হয়েছে, যোগ করে, এই দুইটা জিনিসকে যোগ করে তাদের যোগফলটাকে এক্স নামের একটা ভেরিয়েবলের ভিতরে সংরক্ষণ করা হয়েছে। তুমি এইভাবে এটাকে বলতে পারো যে এখানে কি করছে, এখানে দুইটা ভেরিয়েবল ওয়াই এবং আই, এই দুটা ভেরিয়েবলকে কি করা হয়েছে, যোগ করে যোগফলকে কিসের ভিতর সংরক্ষিত করা হয়েছে, যোগফলকে তোমার এক্স নামের একটা জায়গার ভিতরে রাখা হয়েছে বা সংরক্ষণ করা হয়েছে। এভাবে তুমি একটু সুন্দর করে বুঝায় বলতে পারো, ঠিক আছে? তাহলে এটাতে তুমি কি বলবা যে এটা হলো একটা স্টেটমেন্ট, বা আর এই স্টেটমেন্টে কি প্রকাশ করা হয়েছে, এখানে একটা গাণিতিক একটা কি বলো এটাকে, অপারেশন বা গাণিতিক একটা কাজ প্রকাশ করা হয়েছে। ওকে, গাণিতিক একটা অপারেশন বা কাজ প্রকাশ করা হয়েছে, এবং যার দ্বারা আমরা বুঝতেছি যে এখানে ওয়াই নামের একটা ভেরিয়েবল এবং আই নামের একটা ভেরিয়েবলকে যোগ করা হয়েছে, এবং তার যোগফলকে কি করা হয়েছে, এক্স নামের একটা ভেরিয়েবলের ভিতরে সংরক্ষণ করা হয়েছে। ওকে, আচ্ছা, এখন আমি পরবর্তী কোশ্চেন যেটা আছে, গ নাম্বার কোশ্চেন, এখানে বলছে উদ্দীপকে স্যারের দেওয়া সমস্যাটি সমাধানের জন্য ফ্লো চার্ট তৈরি করো।
এবং তারপরে আছে হলো তোমার সি কোডটা এটার বর্ণনা করতে বলছে। তো আমি সি কোডটা তোমাকে লিখতে বলছে। দেখো, উদ্দীপক উল্লেখিত প্রদত্ত সমস্যাটি সমাধানের জন্য প্রোগ্রামের কি করতে বলছে, সি প্রোগ্রাম রচনা করো। কিন্তু আমি তোমাদের আগে ঘোড়ার ঘ নাম্বার কোশ্চেনটা করাবো, ঠিক আছে? কারণ আমি তোমাদের জন্য সব থেকে বেস্ট যেটা ওইটাই তো আমি করানোর চেষ্টা করি, তাই না? তো আমি যখন এই ইয়াটা করি, এই টপিকটা পড়াই, যেহেতু তুমি যত কোড করছো সি কোডের ভিতরে, কোডের দিক থেকে এটা একটু সহজ লাগবে, বাট এটার কনসেপ্টটা সব থেকে ক্রিটিক্যালের ভিতরে পড়ে। ওকে, তো এটা পড়ানোর জন্য কোডটাকে আগে বুঝাইতে গেলে একটু সহজ মনে হয়, এবং তখনই এটা সহজ মনে হয় যখন এই কোডের বেসিক কনসেপ্টগুলো তোমাকে পরিপূর্ণভাবে শেখানো হয়ে গেছে। তো এই জন্য আমি এই জিনিসটাকে এতটা পড়ে রাখছি, বুঝতে পারছো? এবং তাকাই দেখতেছো এটা যশোর বোর্ডের কোশ্চেন। এরা সবসময় উল্টাপাল্টা কোশ্চেন করে, উল্টাপাল্টা একবারে মানে অন্য লেভেলের একটা কোশ্চেন করে। তো আমি তোমাদের কাছে আগেই বলে নিছিলাম যে যশোর বোর্ডে যারা আছো তারা একটু সতর্ক থাইকো, এবং তুমি যেহেতু আমার থেকে দেখতেছো যে আমি তোমাকে সম্পূর্ণটুকু দিয়েছি যতটুকু তোমাদের জন্য প্রয়োজন, এরপরেও যদি উল্টাপাল্টা কোনো কোশ্চেন যশোর বোর্ডে কইরা বসে, তাহলে ওইটার জন্য অবশ্যই আমি মাপ চাই, কারণ আমি তো ভবিষ্যৎবাণী করতে পারতেছি না। আমি সর্বোচ্চ যতটুকু তোমার জন্য প্রয়োজন ততটুকুই শুধু আমি তোমাকে দিতে পারতেছি। তো নিজেকে একটু প্রিপেয়ার করো, তবে যশোর বোর্ড একটু সাবধান থাইকো, ঠিক আছে? এবং অবশ্যই আমি তোমাদের কাছে এটার জন্য দুঃখিত, কারণ আমার হাতে কোনো কিছুই নাই, ঠিক আছে? যতটুকু আছে সেটা হলো আমি তোমাকে শিখাইতে পারবো, এন্ড ওইটা আমি তোমাকে দিচ্ছি। তো আমি তোমাকে কি করতেছি, আমি তাহলে তোমাকে ঘ নম্বর কোশ্চেনটা আগে পড়াবো, কিন্তু আগে তোমাকে আমি কনসেপ্টটা ক্লিয়ার করে দিই। কনসেপ্টটা কি? এখানে বলছে আইসিটি শিক্ষক দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সাথে সি প্রোগ্রামিং বিষয়ে আলোচনা করছিলেন। এখন তিনি বলল কি, তিনি শিক্ষার্থীদের বললেন যে যেসব সংখ্যা এক এবং ওই সংখ্যা ভিন্ন অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় এমন 30 পর্যন্ত সংখ্যাসমূহ নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম লেখো। কিছুই বুঝি না, এটা তো আমি বুঝতেছি, কিন্তু আমার কথা হলো যে এই জিনিসটা কিন্তু তোমাদের বোঝার কথা। এই জিনিসটা তোমরা ছোটবেলায় পড়ছো, সেটা হলো প্রাইম নাম্বারের কনসেপ্ট বা মৌলিক নাম্বারের কনসেপ্ট। একটু খেয়াল করে দেখো মৌলিক নাম্বারের কনসেপ্টটা কি। হাই রে, আমার এখন ছোটবেলা পড়াই দিতেছে, তোমরা স্টুডেন্ট পড়াইবা কেমনে? হ্যাঁ, কোশ্চেন জিজ্ঞেস করলে ধুম করে মাইন্ড দেয় কইবা যে যতটুকু পড়েছে অতটুকুই, এর বাইরে কথা বলা যাবে না, তাই না? একটু ভালো করে এগুলো তো শিখতে হবে, তাই না? তাহলে দেখো এখানে কি আছে, যে বলছে যে সব সংখ্যা, ভালো করে বুঝো, যে যে সব সংখ্যা কি দিয়ে ভাগ করা যাবে, ওইটাকে এক দিয়ে তুমি ভাগ করতে পারবা, এক দিয়ে ভাগ করতে পারবা, এবং ওই সব সংখ্যা দিয়ে ভাগ করতে পারবা। ওই সব মানে কি? মানে যে সংখ্যাটা তুমি নিবা, যে ওই সব সংখ্যা দিয়েও তুমি কি করতে পারবা, ওইটারে ভাগ করতে পারবা। কনসেপ্টটা আগে বুঝায়নি, ঠিক আছে? ভাগ করতে পারবা, ওই সংখ্যাটাকে আমরা নিতে পারবো। এখানে বলছে কি, যে যে সংখ্যাগুলো, ভালো করে বুঝো, যে তিনি বললেন কি যেসব সংখ্যা এক এবং ওই সব সংখ্যা ভিন্ন, তাহলে এক দিয়েও করা যাবে, ওই সব সংখ্যা দিয়েও করা যাবে। ওই সব সংখ্যা ভিন্ন, ভিন্ন মানে কি অন্য কোনো সংখ্যা, ঠিক আছে? ভিন্ন অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়, ঠিক আছে? নিঃশেষে বিভাজ্য নয় এমন 30 পর্যন্ত সংখ্যাগুলোকে বের করো। তার মানে এক দিয়ে নিঃশেষে বিভাজ্য হইলে ঠিক আছে, ওইটা ঠিক আছে। ওইসব সংখ্যা দিয়ে, ওইসব সংখ্যা মানে কি? মনে করো আমি এখানে 5 নিলাম, ঠিক আছে? 5কে তুমি যদি ভাগ করো এক দিয়ে, 5কে 5 বার ভাগ করা যায়, ঠিক আছে? এক দিয়ে ভাগ করতে পারলে কোনো সমস্যা নাই। আবার ওই সব সংখ্যা মানে কি? তুমি যদি 5 নাও, 5কে যদি তুমি কি করো 5 দিয়ে, ওই সব মানে ওই সংখ্যাটাই 5 দিয়ে যদি তুমি 5কে ভাগ করো, ঠিক আছে, তাহলেও কোনো সমস্যা নাই। 5 দিয়ে যদি 5কে ভাগ করা যায় একবার, তাহলেও কোনো সমস্যা নাই। তো এবার বলছে কি, দেখো যে এক এবং ওই সব সংখ্যা ভিন্ন, ওই সব সংখ্যা এক এবং ওই সব, 5-এর জন্য 5টাই হলো ওই সংখ্যা, ঠিক আছে? তাহলে এক দিয়ে ভাগ করছি 5কে, 5 দিয়ে ভাগ করছি, কোনো সমস্যা নেই। ওইটা ভিন্ন অন্য কোনো সংখ্যা, এখন যদি আমি মনে করি এখানে 2 নিলাম, 2 দিয়ে যদি 5কে ভাগ করা যায়, ঠিক আছে? 2 দিয়ে যদি, দেখো ওইসব সংখ্যা ভিন্ন অন্য কোনো সংখ্যা দ্বারা যদি নিঃশেষে বিভাজ্য নয়, তাহলে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে এটা কি হবে না? ভাগ যাবে না, এরকম সংখ্যা তোমার নিতে হবে। তাহলে এক দিয়ে ভাগ করলে ভাগ যাইতে পারবে, ওই সংখ্যাটারে দিয়ে, ওই সংখ্যাটারই মানে যেটা তুমি নিছো সেটা দিয়ে ভাগ করলেও ভাগ যেতে পারবে, কোনো সমস্যা নাই। কিন্তু এছাড়া আর কোনো সংখ্যা, অর্থাৎ 2, তারপরে 3, 4, তাহলে আমরা মাঝখানে এই সবগুলো দিয়ে, তাহলে যে সংখ্যা তুমি নিছো, তাহলে মাঝখানের ওই সব সংখ্যা দিয়ে ওইটার কি করবো, এক থেকে মাঝখানে সব সংখ্যা দিয়ে ওইটার কি করবো, ভাগ করে দেখবো ভাগ যায় কি না। তাহলে যেমন 2 দিয়ে ওরা ভাগ যায় না, যায় না। 3 দিয়ে কি ভাগ যায় না, যায় না। 4 দিয়ে কি ভাগ যায় না, যায় না। তাহলে এই 5টাকে আমরা নিতে পারবো, তার মানে 5টা হলো একটা প্রাইম নাম্বার। এই সংখ্যাটাকে তোমাকে 1 থেকে 30 পর্যন্ত এরকম সংখ্যাগুলো নিতে বলছে, যেটা 1 দিয়েও ভাগ করতে পারবা,
5 দিয়েও মানে তো 5 দিয়েও মানে যে সংখ্যাটা নিবা ওইটা দিয়েও ভাগ করতে পারবা, কিন্তু তার মাঝখানে অন্য কোনো সংখ্যা দিয়ে ওরা ভাগ করা যাইতে পারবে না। তার মানে এখন যদি তুমি আমাকে বলো যে ভাইয়া 6, ঠিক আছে স্যার 6 কি হলো আমি নিতে পারবো, 6 কি প্রাইম নাম্বার? এটা কিন্তু প্রাইম নাম্বারের কনসেপ্ট স্যার, এবং এটা তোমাদের সব থেকে কঠিন কনসেপ্টের ভিতরে, তাই মাথা খোলা রাখো। কেউ যদি ভয়ের ঠালে বাদ দিয়ে দাও, এটা তোমার পার্সোনাল ব্যাপার, এখানে আমি কিছু জানি না। আমি সব থেকে সহজ দিচ্ছি, এটা আমি সিওরিটি দিলাম, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে এখন কথা হলো যে তুমি 6 যদি নাও, তাহলে 6কেও তোমার এই শর্ত দিয়ে জাজ করতে গেলে কি হবে, 6কে তুমি ভাগ করতে পারবে কত দিয়ে? 1 দিয়ে যদি ভাগ করে, তাহলে 1 দিয়ে 6কে 6 বার ভাগ যায়, কোনো সমস্যা নাই, 1 দিয়ে গেলে কোনো সমস্যা নাই। 6কে তুমি কি করো, 6 দিয়েও ভাগ করতে পারবা, এবং এটাও কোনো সমস্যা নাই। 6 দিয়ে ভাগ করলে 6কে একবার ভাগ করে নিঃশেষে বিভাজ্য হয়। এবার কথা হলো আমরা অন্য কিছু দিয়েও টেস্ট করি, যে 2 দিয়ে কি ভাগ করা যায়? 2 দিয়ে 6কে, হ্যাঁ 3 মানে 2 6-এর ভিতরে 3 বার যায়, তার মানে 2 দিয়ে ভাগ চলে গেছে। 2 দিয়ে যখনই ভাগ চলে গেছে তখনই এই 6টাকে আমরা নিতে পারবো না। তার মানে আমরা বলছি যে এমন সংখ্যাগুলো আমরা নিব 1 থেকে 30-এর ভিতরে যে সংখ্যাগুলোকে 1 দিয়ে ভাগ গেলেও সমস্যা নাই, ওই সংখ্যা দিয়েও মানে যেটা নিছি ওই সংখ্যা দিয়ে ভাগ গেলেও সমস্যা নাই, কিন্তু এর ভিতরে, ঠিক আছে, এর ভিতরে যে সংখ্যাগুলো পড়ে ওগুলা দিয়ে যে কোনো একটা দিয়ে যদি ভাগ চলে যায় তাহলে কি ওইটা আর আমরা নিতে পারবো না, ঠিক আছে? তাহলে তুমি বুঝতেই পারতেছো আমাদের কনসেপ্টে কি, যে আমরা যে সংখ্যাটা নিব এটারে 1 দিয়ে এবং ওই সংখ্যাটা দিয়ে ভাগ করব, সমস্যা নেই ভাগ করলে, কিন্তু মাঝখানের মানে আরও যে সংখ্যাগুলো আছে এটার পরে না, এটার পরে 6-এর পরে কিন্তু গেছি আমি না, এই যে 2 দিয়ে ভাগ করছি চলে গেছে, তাহলে আর নিতে পারবো না। একটা দিয়ে ভাগ মানে এর মাঝখানে একটা দিয়ে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ চলে গেলে এটা নিতে পারবো না। শুধু কনসেপ্টে কি 1 দিয়ে যেতে পারবে না, এবং যেটা নিছো ওইটা দিয়ে মানে 1 দিয়ে যাইতে পারবে এবং যেটা নিছো ওইটা দিয়ে যেতে পারবে, এছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ওইটা ভাগ যেতে পারবে না। তাহলে চলো ওই কনসেপ্টে যদি তোমাকে আমি বলি যে ভাইয়া আমার 9, ঠিক আছে 9 কি প্রাইম নাম্বার? 9 কি মৌলিক সংখ্যার ভিতরে পড়ে? তাহলে তুমি 9কে 1 দিয়ে ভাগ করো, হ্যাঁ করতে পারো। 9কে তুমি কি করো, 9কে 9 দিয়ে ভাগ করো, হ্যাঁ করতে পারো, তাই না? এখন যদি বলি 9কে 2 দিয়ে ভাগ যায়, না 9কে 2 দিয়ে ভাগ যায় না, তাহলে কি প্রাইম নাম্বার? না, তাহলে 3 দিয়ে ট্রাই করতে হবে। 9কে কি 3 দিয়ে ভাগ করা যায়? হ্যাঁ 9কে 3 তিরিকা 9, 9কে 3 দিয়ে ভাগ করা গেছে, তার মানে এটাও আমি নিতে পারবো না। কথা বুঝে আসছে? তার মানে তোমার মাথায় সেট থাকবে কি, যে সংখ্যাটা নিব 1 এবং ওই সংখ্যা বাদ দিয়ে অন্য যে কোনো সংখ্যা দিয়ে ওটা ভাগ যেতে পারলেই ওইটা আর কি না, আমাদের প্রাইম নাম্বার না। এবং অন্য সংখ্যাটা অবশ্যই যে সংখ্যাটা তুমি নিছো সেটার আগে পর্যন্ত, এই যে 2 দিয়ে ট্রাই করবো, 3 দিয়ে ট্রাই করবো, 4 দিয়ে ট্রাই করবো, 3 দিয়ে চলে গেছে আর তো লাগবে না, যদি না যেত তাহলে 4 দিয়ে ট্রাই করতাম, 5 দিয়ে ট্রাই করতাম, ঠিক আছে? যেমন এই সংখ্যাটার এই যে 1 দিয়ে ট্রাই করছি, 5 দিয়ে ট্রাই করছি, এরপরে কি এই যে 2 দিয়ে ট্রাই করছি হয় না, 3 দিয়ে করছি হয় না, 4 দিয়ে করছি হয় না, ঠিক আছে? তাহলে 5 দিয়ে করছি গেলে সমস্যা নাই, ঠিক আছে? তাহলে আমাদের কাজটা কিন্তু যেটা নিচ্ছি তার ভিতরেই সীমাবদ্ধ, ওকে? 1 থেকে সেই পর্যন্ত সংখ্যাগুলো দিয়ে এবার আমরা কি করি, চেক করি। তাহলে এই সংখ্যাগুলোর হিসাব করলে তুমি খেয়াল করে দেখো, আমরা কিন্তু সংখ্যা 1 থেকে 30-এর ভিতরে মৌলিক সংখ্যাগুলো কি কি, তাহলে আমরা নিতে পারবো হলো 2, ঠিক আছে? কারণ কি, ভালো করে বুঝছো, কারণটা হলো 2কে তুমি কি করতে পারবা, 2কে 1 দিয়ে ভাগ করতে পারবা, এবং 2কে তুমি কি করতে পারবা, 2কে ওই সংখ্যাই মানে ওই 2 দিয়েও ভাগ করা যাবে। যাক, এটা গেলেও সমস্যা নেই, এটা গেলেও সমস্যা নেই, কিন্তু অন্য কোনো সংখ্যা দিয়ে 2কে ভাগ করা যায় না, অন্য কোনো সংখ্যা তো নাই, আর তা ভাগ করা যায় না। কিন্তু এই হিসাবে কিন্তু আমরা 1 নিতে পারবো না, তাহলে কিন্তু 1রে কিন্তু কি হয়ে গেল, 1 আবার 1, সব কিন্তু 1 1 1 হয়ে গেল, একই রকম, এই জন্য একটা এখানে বসে না। আরেকটু ব্যাখ্যা আছে, বললাম না, জাস্ট শর্ট করে বললাম। তাহলে আমাদের শুরুটা হচ্ছে কি, 2 থেকে শুরু হচ্ছে, আমাদের এই কনসেপ্ট অনুযায়ী, মৌলিক সংখ্যার কনসেপ্ট অনুযায়ী মৌলিক সংখ্যাগুলো 2 থেকে শুরু হয়। তাহলে আমাদের কি হলো 2, তাহলে এই শর্ত মেনে আমাদের ফার্স্ট সংখ্যাটা আসছে কি 2, ঠিক আছে? কোন কোন সংখ্যা মৌলিক সংখ্যা একটু বলি, তারপরে শিখাই, হ্যাঁ? এবং আগে কি শিখাবো বলছি, আগে শিখাবো হলো সিকোড, তারপরে এটা তোমাদের জন্য যেভাবে বেস্ট ওইটাই করবো। তাহলে 2 আমার মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, খেয়াল করে দেখো 3কে তুমি 1 আর 3 দিয়ে ভাগ করতে পারো, 2 দিয়ে যায় না। 4 কি মৌলিক সংখ্যা? না। 4 কি মৌলিক সংখ্যা? 4কে 1 দিয়ে ভাগ করা যায়, ভালো। 4কে 4 দিয়েও ভাগ করা যায়, ভালো ভালো ভালো, কিন্তু 2 দিয়েও তো 4কে ভাগ করা যায়, তার মানে এটা মৌলিক সংখ্যা না, ঠিক আছে? তাহলে আমরা নিতে পারবো কি 5, ঠিক আছে? 5 নেওয়া যায়। তারপরে হলো 7, তুমি নিজে হিসাব করে নিও এবার। তারপরে নেওয়া যায় 9 নেওয়া যায় না, 8 নেওয়া যায় না, 9 নেওয়া যায় না, 10 নেওয়া যায় না, 11 নেওয়া যায়, পরে 13 নেওয়া যায়, তুমি নিজে হিসাব করো। 15 নেওয়া, 14 নেওয়া যায় না, 2 দিয়ে ভাগ যায়। 15 নেওয়া যায় না, 3 দিয়ে ভাগ যায়, 5 দিয়ে ভাগ যায়। তারপরে 16 নেওয়া যায় না, 2 দিয়ে ভাগ যায়, 4 দিয়ে ভাগ যায়। 17 নেওয়া যায়, ঠিক আছে? 18 নেওয়া যায় না, 2 দিয়ে ভাগ যায়।
19 নেওয়া যায়, 20 কি নিতে পারবা? না, 20 কীভাবে নাও তুমি? 21ও নেওয়া যায় না, 22ও নেওয়া যায় না, 23 নেওয়া যায়, ঠিক আছে। তারপরে কি 24 নেওয়া যায় না, 25 নেওয়া যায় না, 26 কোনো সংখ্যা কি আছে? 26-এর তো মনে হয় ভাগছে না কোনো কিছু দিয়ে, 2 দিয়ে ভাগছে। হাই হাই, দেখছো তুমি আমার অবস্থা, তোমাকে পড়াইতে যায়। তারপরে 27, 3 নং 27, 28 2 দিয়ে ভাগ যায় 29, ঠিক আছে। দেন 30কে আবার 2 দিয়ে ভাগ যায়। তাহলে 1 থেকে 30 পর্যন্ত এই যে এই সংখ্যাগুলো আবার পিরামিড ভাইবো না, ঠিক আছে। তো এই সংখ্যাগুলোকে তোমার কি করা যায়? মৌলিক সংখ্যা হিসেবে বলা যায়। তাহলে কনসেপ্টটাই তোমাকে বুঝাইলাম লং করে। এবার চলো আমরা কোডটা শিখি, এখান থেকে শিখি। তাহলে কোডে দেখো আমরা কিন্তু 2টা জিনিস আমার কোডে খেয়াল রাখতে হবে, ভালো করে বুঝো। কোডে আমার কয়টা জিনিস খেয়াল রাখতে হবে? 2টা থিম। এবং 2টা থিম কি কি? যে আমার একটা লুপ, একটা ফর লুপ কি করবে? একটা ফর লুপ আমার এই যে 2 থেকে শুরু হইলো, আমি বুঝতেই পারলাম যে 2 থেকে শুরু, একটা ফর লুপ আমার সংখ্যাকে 2 থেকে কত পর্যন্ত নিয়ে যাবে? 30 পর্যন্ত নিয়ে যাবে, ঠিক আছে। 2 থেকে কত পর্যন্ত নিবে? 30 পর্যন্ত নিয়ে যাবে, ঠিক আছে। আমরা টপিক এবং লজিক দিয়ে জানতে পারলাম যে একের কোনো দরকার এখানে নাই। তাহলে একটা লুপ আমার 2 থেকে 30 পর্যন্ত নিয়ে যাবে সংখ্যাগুলোকে, আর আরও একটা লুপ লাগবে, যেই লুপটা কি করবে? যেই সংখ্যাটা তুমি নিছো, মনে করো 4 নিলা, বা মনে করো তুমি যে 5ই নিলা, তাহলে এই 5টারে কি করবে? তোমার 1 2 3 4 5 এই যে এই প্রত্যেকটা জিনিস দিয়ে ওরা কি করার চেষ্টা করবে? ভাগ করার চেষ্টা করবে। 1 দিয়ে তো ভাগ করবে না, কারণ 1 দিয়ে সেই সংখ্যাটা যায়, ঠিক আছে। এবং তুমি ভালো করে বুঝছো, তাহলে আমার কি করবে না? এখানে 1 এটা দিয়ে আর ভাগ করে কি করবো? এটা তো দুনিয়ার সকল সংখ্যাই আমরা বুঝতেই পারলাম যে সকল সংখ্যাকেই 1 দিয়ে ভাগ যাবে। এবং আমরা 5 দিয়েও এটার কি করবো না? ভাগ করবো না। তার কারণটা হলো দুনিয়ার সকল সংখ্যাই, মানে দুনিয়ার সকল সংখ্যা ওই সংখ্যা দিয়ে ভাগ যায়। তাহলে আমার মাঝখানের এই যে 2 3 4 5, ঠিক আছে, 2 3 4, এই যে এই 3টা নাম্বার দিয়ে ওরে ভাগ করা ট্রাই করতে হবে। 1 দিয়ে করে লাভ নেই, যে ওই সংখ্যা দিয়ে করে কোনো লাভ নেই। তার মানে একটা লুপ আমাকে কি করবে? একটা লুপ আমাকে যে কাজটা করে দিবে সেটা হলো, সে ভালো করে বুঝো বাবা, যারা পড়তেছো তারা অনেক ধৈর্য, ঠিক আছে। তাহলে আমার কত ধৈর্য বুঝো, পড়াইতেছি। 1 থেকে 30 পর্যন্ত একটা লুপ সংখ্যা নিয়ে দৌড়াবে। একবার 1 নিবে, একবার 2 নিবে, একবার 3 নিবে, একবার 4 নিবে। এইভাবে 1 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলোকে কম্পিউটারের মেমোরির ভিতরে নিবে, একটা লুপ। আর আরেকটা লুপ কি করবে? আরেকটা লুপ হলো, তুমি যেই সংখ্যাটা নিছো, মনে করো তুমি 7 নিছো, তাহলে তোমার এইটা 7টা 2 দিয়ে ভাগ করবে, ভাগ করার চেষ্টা করবে একবার, 3 দিয়ে, 4 দিয়ে, 5 দিয়ে, 6 দিয়ে ভাগ করার চেষ্টা করবে। 1-এর কোনো দরকার নাই, কারণ 1 দিয়ে এটা ভাগ যাবে সবাই জানে, এবং 7 দিয়েও এটা ভাগ যাবে সবাই জানে। তাহলে এই কয়টা সংখ্যার ভিতরে কোনোটা দিয়ে 7 যদি ভাগ যায়, তাহলে ওইটা কি? ভাগ গেলে মৌলিক না, ভাগ না গেলে মৌলিক। তার মানে আমাদের কনসেপ্টটা হলো, একটা লুপ কি করবে? একটা লুপ হলো যেই সংখ্যাটা তুমি নিছো n, ঠিক আছে, এই 2 থেকে শুরু করে এই n এর আগ পর্যন্ত সংখ্যা দিয়ে, n এর মানে তোমার কি, এই যে 7-এর আগ পর্যন্ত, 5 হলে 5-এর আগ পর্যন্ত, মানে তুমি এই যে n নিবা, n এর আগ পর্যন্ত সংখ্যা দিয়ে ওটার ভাগ করার চেষ্টা করবে। এইটা একটা লুপ তোমাকে চালাইতে হবে। তার মানে তুমি যেই সংখ্যাটাই নিবা, ওই সংখ্যাটা 1-এর পরবর্তী থেকে সেই সংখ্যাটার আগ পর্যন্ত সংখ্যা দিয়ে এটার ভাগ করার চেষ্টা করবে। তাহলে একটা লুপ কি করতেছে? 1 থেকে 30 পর্যন্ত সংখ্যাটা নিবে, সিরিয়ালে নিতে থাকবে, এবং যেই সংখ্যাটা আসবে কম্পিউটারে আমরা করে দেখব, সেই সংখ্যাটার ভাগ করবে কোনগুলো দিয়ে, সেই কনসেপ্টের জন্য আরেকটা লুপ লাগবে। তাহলে চলো আমরা একটু চেষ্টা করে দেখি যে আমাদের প্রথমে, তাহলে আমরা কি বললাম? ওই যে প্রথম লুপটা আমরা নিলাম, যেটা আমাদের কি করবে? 1-এর তো কোনো প্রয়োজন নাই, তাহলে আমরা 2 থেকে 30 পর্যন্ত সংখ্যাটা সে কি করবে? দৌড়াবে। তাহলে এই যে 2 থেকে n এর মান 2 থেকে কত পর্যন্ত? এই যে 30 পর্যন্ত আমরা বলে দিলাম যে n এর মান 2 থেকে কত পর্যন্ত যাবে? 30 পর্যন্ত যাবে। ওকে, তাহলে এই যে 2 থেকে 30 পর্যন্ত সে নিচ্ছে, এবং প্রতিবার কত করে বাড়াচ্ছে? 1 1 করে বাড়াচ্ছে। প্রথমে 2-কে চেক করবে, তারপর 3-কে চেক করবে, তারপর 4-কে চেক করবে যে আমার শর্ত মানে কিনা। ওকে, তাহলে আমার এখানে কাজটা কি দেখো, তাহলে গেল, যাওয়ার পরে তাহলে এটার তাহলে কি হচ্ছে বুঝতে পারছো? যে 2 থেকে এটা কি হইতেছে? 30 পর্যন্ত সংখ্যাগুলো 1 1 করে বেড়ে বেড়ে এখানে সংখ্যাগুলো আসবে। দেন কি হবে? এই যে আরেকটা লুপ, যে এই যে 2 দিয়ে ওই যে n তোমার কি করতেছে? তোমার n এর থেকে ছোট পর্যন্ত, এই যে n এর, তুমি n যেটা নিবা তার ছোট পর্যন্ত, এর আগ পর্যন্ত সংখ্যা দিয়ে ভাগ করার ব্যবস্থা করে দিলাম। তাহলে চলো আমরা এবার একটু বোঝার চেষ্টা করি, ঠিক আছে, যেখানে কি হচ্ছে। তাহলে একটা উদাহরণ নেই। তাহলে সবার প্রথমে মনে করো, বুঝাই দিই, দেখো সবার প্রথমে কি হচ্ছে। সবার প্রথমে আমাদের বলা আছে 30 পর্যন্ত সংখ্যাগুলো, ঠিক আছে। এখানে সাধারণত লিমিটটা বলে দেওয়া থাকে, তার কারণটা হলো যে এটা তো চলতেই থাকবে না, তোমাকে তো বলবে যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো একটা মৌলিক সংখ্যা বের করো, সাধারণত এইভাবেই এটা আসে। ওকে, তাহলে তোমাকে এখানে বললো কি, যে বিপরীত কোনো কিছু চিন্তা করো না। ওকে, তাহলে এখানে কি বলছে, যে ফার্স্টে তোমার n এর মান 2, তাহলে n এর মান 2, এখান থেকে এটা এখানে যাবে,
যাই বলতেছে তুমি কি 30 থেকে ছোট বা 30-এর সমান? ও বলতেছে হ্যাঁ আমি 30-এর থেকে ছোট, সমান না হয়ে আমি 30-এর থেকে ছোট। তাহলে এটা যদি সত্য হয় তাহলে এখান থেকে তোমার কি হয়ে গেল, এই যে দেখো এখানে n এর মানটা চলে আসলো। n এর মান কত? 2। ঠিক আছে, ভালো করে একটু বুঝো বাবা, একটা কড়া কনসেপ্ট নিয়ে বসছি আজকে। তাহলে n এর মান কত হয়ে গেল? 2 হয়ে গেল। ওকে, তাহলে এবার কি হচ্ছে, n এর মান 2 হলে এখানে আবার বলতেছে কি i এর মান 2 থেকেই শুরু। ঠিক আছে, i এর মান কত থেকে শুরু? কারণ আমরা এই যে ভাগের জিনিসে নিব, এখানে 1 নিচ্ছি, ওটা তো 2 থেকে ভাগ করতে হবে, কারণ 1 দিয়ে তো সবাই ভাগ যায়। তাহলে i এর মানে যে 2 থেকে শুরু, তাহলে i এর মানটা এই যে এখানে যা বসবে 2। এবং বলছে যে এই 2, এই যে i এর 2 কি n এর 2, n এর 2টা কি i এর থেকে বড়? ভালো করে বুঝো, আমি এখানে বলছি কি i এর থেকে কি n বড়? i এর থেকে কি n বড়? তাহলে এটা কি সত্য হইছে? এটা সত্য হয় নাই। তার কারণটা কি, এখানে দুইজনই কি সমান। কথা বোঝা আসছে? দুইজনই এখানে i এর মান এবং n এর মান কি সমান। তাহলে তোমার কি হবে, তাহলে এইটা আর কাজ করবে না, যে এই অংশটা আর কাজ করবে না। এই অংশটা তখনই কাজ করতো, এই অংশটা তখনই কাজ করতো যখন আমার এই শর্তটা মানতো। কিন্তু এই শর্ত তো এখানে মানে নাই, কারণ এখানে কি হয়েছে, তোমার দুজনের মান সমান হয়ে গেছে, যেখানে বলা আছে কি n এর মানটা i এর থেকে বড়। তাহলে যেহেতু এই শর্তটা কাজ করে না, এই শর্তটা কতটুকু, এই যে ক্লোজ পর্যন্ত, এই ক্লোজ পর্যন্ত হলো এই শর্তটা। ঠিক আছে, এখানে ক্লোজ থাকলে কিন্তু এখানে লাইন বন্ধ হয়ে যেতে, ও যেহেতু বন্ধ নাই তাহলে ও নির্ভর করে কি ওর উপরে। ভালো করে বুঝছো, ফরের লাইন তুমি সাধারণ করে দেখো যে ফরের লাইনের শেষে বন্ধ থাকে না, প্রিন্টএফে থাকে। তাহলে ওই ফরের লাইনটা কতটুকু কাজ করে, ফরের লাইনটা কাজ করে হলো প্রিন্টএফকে নিয়ে, বা তোমার যে সূত্র স্টেটমেন্ট থাকে ওর সাথে মিলে কাজ করে। ঠিক আছে, ফরটা কিন্তু ওইখানে বন্ধ হয় না, ওটা দেখে পরে নিচে চলে আসে। তাহলে একইভাবে এখানেও তোমার কি হয়েছে, যে এই যে লাইন বন্ধ যেহেতু নাই, এটা ওর সাথে কানেক্টেড এই অংশটা। তাহলে যেহেতু এটা আমাদের মানতেছে না, তাহলে এখানে আর আসতেছে না, তাহলে ও চলে আসতেছে কোথায়, এখান থেকে সরাসরি কোথায়, এই যে এইখানে চলে আসতেছে। যে ঠিক আছে, তাহলে এখানে চলে এসে সে কি করতেছে, i এর মানটারে যে এখানে বসাইলো কত 2, আর n এর মানটারে কোথায় বসাইলো, এখানে 2। তাহলে আমি বলছি ইফ i ইকুয়াল n, আমি তুলনা করতেছি i এর মানটা কি n এর মানের সমান, তুলনা করতেছি। ওকে, তাহলে যদি হ্যাঁ হয় তাহলে কি প্রিন্টএফ n, তাহলে তুমি কি করো, তুমি n কে প্রিন্ট করে দাও। তাহলে n এর মানটা কত, n এর মান হলো 2, এবং ফাইনালি আমার এই যে 2 প্রিন্ট হয়ে গেল। ঠিক আছে, তাহলে এরপরে কি হবে, এরপরে কি কাজ শেষ না, কারণ আমার এখানে এই যে ইনক্রিমেন্টগুলো তো বাকি। তাহলে এইখান থেকে আমার কনসেপ্টে চলে যাবে কোথায়, এইখানে, ভালো করে দেখো। ঠিক আছে, এখান থেকে চলে যাবে এইখানে। তো একটু আমি সাইডে গেলাম, তোমাদের সুযোগ দিয়ে নেই এখনো, একটু কষ্ট করে তোমরা স্ক্রিনশট দিয়ে এটা এই লাল দাগগুলো বাদ দিয়ে তুমি কোডটা কোডের মতো করে লিখে রাখো। ঠিক আছে, আর এটাকেও তুমি একটু কষ্ট করে খাতা নোট করে রাখো। ওকে, তাহলে এটা একটা স্ক্রিনশট দিও, তারপর আস্তে আস্তে লেখো, এবার আমি বুঝাই দিই। ঠিক আছে, তাহলে এর পরবর্তী কাজটা কি, এর পরবর্তী কাজটা হলো যে এইখানে ও আসলো, আসার পরে n এর মান কত হয়ে গেল, 2 থেকে হয়ে গেল কত 3। ঠিক আছে, এবার 3 নিয়ে সে কোথায় আসলো, এই যে এখানে আসলো, আয়সা বলতেছে 3 কি 30-এর থেকে ছোট, এটা কিন্তু মুছে চলে গেছে। হ্যাঁ, এটা শেষ। 3 কি 30-এর থেকে ছোট? হ্যাঁ ছোট, বা সমান, সমান না হোক ছোট। তাহলে এখানে কত আসলো 3। কথা বুঝে আসছে? এবার 3 আসার পরে i এর মান কত, i এর মান হলো 2, এই যে এখান থেকে আবার 2 যাবে। ঠিক আছে, i এর মান কত গেল, 2 গেল। এবার 2 এই শর্ত কি মানছে, দেখো তো এই শর্তটা মানছে কিনা, এটা মুছে ফেললাম, এটা কাজ শেষ। এই শর্ত কি মানছে, n এর মান কি 2 এর থেকে বড়? হ্যাঁ বড়। তাহলে বড় হলে এবার কোথায় যাবে, এইখানে যাবে। দেখছো, এবার যা বলতেছে ভালো করে বুঝো, এবার বলতেছে কি যে n এর মান কত, n এর মান হলো 3%, i এর মান কত, i এর মান হলো 2 ইকুয়াল 0। তার মানেটা কি, যে 3 কে কি 2 দ্বারা বিভাজ্য করা যায়, ইকুয়াল 0 মানে কি খেয়াল আছে? আমি এখানে ভাগশেষ খুঁজতেছি, ভাগশেষ কি 0 হইছে? অবশ্যই তুলনা করতেছি যে 3 কে 2 দিয়ে ভাগশেষ করলে কি ভাগশেষ কি হয়, 0 হয়। তাহলে আমার 3 কে যদি তুমি 2 দ্বারা ভাগ করো, ভাগশেষ 0 হয় না। যেমন 4 কে তুমি 2 দ্বারা ভাগ করলে 2 × 4 হয়, কিন্তু 3 কে তো তোমার ভাগ যায় না। ঠিক আছে, তাহলে তোমার এখানে কি হয়েছে, 3 কে, তাহলে ভালো করে বুঝছো, এখানে বলতো 3 কে যদি তোমার 2 দ্বারা ভাগ যাইতো তাহলে এখানে ব্রেক হয়ে যেত, থেমে যেত। কিন্তু যেহেতু এটা ভাগ যায় নাই, কথা বোঝা আসছে, যেহেতু কি হয় না, এখানে তোমার 3 কে 2 দ্বারা ভাগ যায় নাই, তাহলে এখান থেকে কি হবে, এখান থেকে এই যে এটা এখানে আসবে। ঠিক আছে, এবার এখানে আসার পরে সে বলতেছে কি যে এখানে দেখো, দাঁড়ো দুঃখিত, তাহলে এখানে কি হয় না, তোমার এই যে 3 কে, আরেকবার বলি,
যে 3কে, তাহলে কি হয়েছে 3কে 2 দ্বারা কি ভাগ যায়? সহজ কথা, তাহলে কি আসলো 3কে 2 দ্বারা কি নিঃশেষে বিভাজ্য হয়? এটা না। তাহলে না হইলে তোমার কোথায় যেতেছে না, এই নিচের লাইন ব্রেকে যাইতে পারতেছে না। কথা বুঝে আসছে? যখন এটা সত্য হবে তখনই তো এটার পরে নিচের লাইনটায় আসবে। তাহলে যেহেতু এটা সত্য হয় না যে 3কে 2 দ্বারা ভাগ করা যায় না, যেমন 4কে 2 দ্বারা ভাগ করা যায়, সহজ ভাগশেষ করা যায়, তাই না? ভাগশেষ শূন্য হয়। 4 এখানে 4 থাকলে 2 দুগুণে 4, ভাগশেষ কত? শূন্য। ভাগশেষ এখন আর বলবো না রে ভাই, এই জিনিস এখন কি বলবে রে, তুমি তো কত বলছি। বা 6 হলে কি হইতো, 6 3 দুগুণে 6, ভাগশেষ কত? শূন্য। তাহলে 6 হলো, এটা মানতো, এখানে ব্রেক হয়ে যেত। কিন্তু এখানে কিন্তু কি হইতেছে না, 3কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হয় না, তার মানে এটা নিচের লাইনে আসতে পারতেছে না। তাহলে এটা কি করবে, তাহলে এটা এখান থেকে, এটা যেহেতু আসতে পারে না আর, তাহলে এটা এখান থেকে আবার কোথায় ফেরত যাবে? এখানে চলে যাবে। ঠিক আছে, দুঃখিত, এটা এখান থেকে চলে যাবে হলো এই যে এইখানে চলে যাবে। ঠিক আছে, এখানে যাওয়ার পরে সে কি করবে, এখানে যাওয়ার পরে সে আয়ের মানকে 1 বৃদ্ধি করবে। ভালো করে বুঝো, উপরে কিন্তু ফেরত যায় নাই, ভালো করে বুঝো। এটা গেছে কোথায়? এইখানে। আয়ের মানকে 1 বৃদ্ধি করে, আয়ের মান ছিল 2, এখানে হয়ে যাবে 3, এবং সে এই 3টারে নিয়ে 2 জায়গায় বসায় দিবে, অর্থাৎ 3 হইল। দেখছো? এইবার কি করবে দেখো, এইবার সে বলবে যে 3কে 3, এই যে n এর মান 3, আয়ের মান 3, এটা কি n এর মান কি ওর থেকে বড়? না, বড় না, বড় না। তাহলে এখন কি হবে, যদি বড় না হয় তাহলে ও কি আর এখানে আসবে? না। এটা যখন মানছে তখন না এখানে আসছে, এখন যেহেতু বড় না, তাহলে এখান থেকে আবার বের হয়ে সে এখানে চলে আসবে। বুঝতে পারছো? এটা মানলে এখানে আসবে, এটা মানলে এখানে আসবে, কিন্তু যেহেতু এটা মানেই নাই, তাহলে এই যে আমাদের পুরো স্টেটমেন্টে এটা বাদ দিয়ে সে কোথায় চলে আসছে, তার পরবর্তী অংশে চলে আসছে। ঠিক আছে, তো এইগুলো একটু বড় কনসেপ্ট স্যার, শুধু বুঝতে হবে স্যার, আর এর কোনো বিকল্প নাই। তাহলে এটা এখান থেকে এখানে চলে আসছে। এবার বলতেছি কি যে আয়ের মান কত? আয়ের মান হলো 3, ওরে লেখা, আয়ের মান হলো 3, n এর মান কত? 3। তাহলে ইফ দিয়ে বলতেছি, এই যে 3 আর 3, ইফ দিয়ে বলতেছি আয়ের মান এবং n এর মান কি সমান? ইকুয়াল সমান। তাহলে হ্যাঁ, এটা তো সমান হয়েছে। তাহলে এটা যদি সমান হয় তাহলে কি, এটা সমান হলে তুমি n কে প্রিন্ট করে দাও, আর n এর মান কি 3। তার মানে এই দেখো ফাইনালি আমার কি হলো, 2 এর পরে 3 আসলো। শেষ? না, শেষ না। কারণ কি, আমাদের এখনো এখান থেকে আবার কি যাবে, উপরে যাবে, কারণ 30 পর্যন্ত যাইতে হবে। এমনকি আমি তোমার 30 পর্যন্ত ঘোরাবো না রে ভাই, আর 2 ঘর বললে আমি শেষ, আমার এইখানে শেষ জীবন তোমাদের বুঝাইতে। তাহলে এখান থেকে এবার কোথায় গেল, মুছে দিলাম আবার। তাহলে এখান থেকে সে গেল হলো উপরে, এই যে উপরে আসলো। n এর মান কত হয়ে গেল? n এর মান হয়ে গেল হলো 4, n এর মান 4। 30 থেকে ছোট বা 30-এর সমান? হ্যাঁ ভাই, আমি 30 থেকে ছোট, 30-এর সমান, সরি সমান না, ঠিক আছে, সমান হলো নিচে নামবে, সমস্যা নাই। তাহলে হ্যাঁ ভাই, আমি 30 থেকে ছোট, তাহলে নিচে আসো, কথা আছে, নিচে আসো। এই যে n এর মান 4 বসলো। এইবার কি হবে, আয়ের মান 2, আয়ের মান এখানে 2 বসলো, দেখো। ঠিক আছে, এটা বুঝো, এটা বুঝলে আর বেশি বুঝতে হবে না। তাহলে আয়ের মান কি হলো, 2 হইলো। তাহলে এবার বলতেছে n এর মান 4, আয়ের মান 2, তাহলে n এর মান কি ওর থেকে বড়? হ্যাঁ বড়, হ্যাঁ বড়, হ্যাঁ বড়। তাহলে হ্যাঁ মানে কোথায়? এখানে। n এর মান কত? 4, আয়ের মান কত? আয়ের মান কত? 2। তাহলে এবার বলছে কি, n কে i দ্বারা নিঃশেষ বিভাজ্য, অর্থাৎ নিঃশেষ বিভাজ্য কি শূন্য হয়? মানে শূন্য কি হবে? n কে যদি তুমি i দ্বারা ভাগ করো তাহলে কি ভাগশেষটা কি শূন্য হবে? ওর মানে ভাগশেষ না। তাহলে 4কে যদি তুমি 2 দ্বারা ভাগ করো তাহলে 2 দুগুণে 4, ভাগশেষ কি থাকে? শূন্য। তাহলে তো এটা মানছে, তার মানে আমার ভাগশেষটা কি হয়েছে? শূন্য হয়েছে। ভাগশেষটা শূন্য হয়েছে মানে এটা মানছে। আর এটা মানলেই ব্রেকে যাবে, এটা মানলেই ব্রেকে যাবে। তার মানেটা কি? তার মানে হলো এই কাজ কিন্তু এখানে শেষ, থেমে গেছে। তার মানে এখানেই এটা শেষ, অর্থাৎ 4 আর প্রিন্ট হইতে পারে নাই। 4 কিন্তু প্রিন্টএফের কাছে আসতেই পারে নাই। 4টা এখানে, এই যে 4 আসার কারণে এটা নিঃশেষে বিভাজ্য হয়ে শূন্য হয়েছে। ঠিক আছে, 4কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য থাকে, এটা মানছে। মানার কারণে ব্রেকটা কাজ করবে, এবং এই ব্রেকটা কাজ করার কারণে এখানেই শেষ, এবং ও প্রিন্ট হইতে পারে নাই। তার মানে এখান থেকে কোডটা আবার কোথায় যাবে? এখান থেকে এবারে এখানে যাবে। এইটা কাজ করে নাই। কথা বুঝে আসছে? এবার এখান থেকে এখানে যাবে কি নিয়ে? ব্রেক তো হয়ে গেল, এবার উপরে যাবে কি নিয়ে? n এর মানকে বৃদ্ধি করতে হবে, কারণ n এর মানটা কতটুকু যেতে হবে? 30 পর্যন্ত যাইতে হবে স্যার।
কথা বুঝে আসছে? কারণ আমাদের কাজ তো এখনো শেষ হয় নাই। তাহলে সে যে আবার এখান থেকে মানে ব্রেক তো করে দিল, কোড তো ব্রেক করে দিল, কিন্তু কোড এখন কি আছে, আমার বহমান কাজ বাকি আছে। ঠিক আছে, এটা আবার উপরে যায়। দেন n এর মানটা কি হয়, n এর মানটা হয় হলো 5। ওকে, ঠিক আছে, আগের কনসেপ্টের সাথে এটা আবার মিলায়ও না, এখানে কিছু জিনিস একটু ব্যতিক্রম, তোমাকে আগেই বলে দিচ্ছি। তাহলে তোমার কি হলো, n এর মানটা কত হয়ে গেল, 5 হয়ে গেল। ঠিক আছে, তাহলে 5 হয়ে যাওয়ার পরে এবার কাজ করতেছে কি দেখো, 5 হয়ে যাওয়ার পরে যে এই 5টা এখানে চলে আসলো। ঠিক আছে, 5টা যদি চলে আসে তাহলে আমার এখানে কত 5, দেন আমার কত আয়ের মান, কত আয়ের মান হলে যে ফার্স্টে 2 যাবে। এবার 2 যায়, এটা কি বড়? হ্যাঁ বড়। হ্যাঁ বড় হইলে, এটা বড় হইলে কি তোমার বলছি আয়ের মানের থেকে n এর মান কি বড়? হ্যাঁ বড়। তাহলে হ্যাঁ বড় মানে যে এখানে আসলো। এবার যদি তুমি কি করো, n এর জায়গায় যদি 5 বসাও আর পার্সেন্টেজ করে যদি কি করো i বসাও, ঠিক আছে, পার্সেন্টেজ করে যদি তুমি আয়ের মান কত 2 বসাও এখানে, তাহলে 2 দিয়ে যদি ওরা নিঃশেষে বিভাজ্য করো তাহলে কি থাকে, ভাগশেষ 1 থাকে। ভাগশেষ কি থাকে, 1 থাকে, কারণ 5কে তুমি যদি 2 দিয়ে ভাগ করো তাহলে 2 1 কে 2, 2 2 গুণে 4, ভাগশেষ 1 থাকে। তার মানে এইটা কি হয় নাই, সত্য হয় নাই। তাহলে এবার নিচে আসবে, তাহলে এবার কি করবে, এটা যেহেতু সত্য হয় নাই তাহলে এবার কোথায় আসবে, তোমার ওই নিচে আসবে বলে, তাহলে তোমার এখান থেকে কোথায় যাবে, যেহেতু এটা সত্য হয় না, একটু আগের মতো ভালো করে বুঝো। তাহলে n এর মান 5 আর আয়ের মান 2, 5কে 2 দ্বারা কি করা হলো, বিভাজ্য করা হইলো। তাহলে মানে ভাগশেষ দেখা হইলো। তাহলে 5কে 2 দ্বারা যদি ভাগ করো, 2 1 কে 2, 2 2 গুণে 4, ভাগশেষ 1 থাকে। তার মানে এটা সত্য হয় নাই। সত্য হয় নাই মানে নিচে যাবে না, অর্থাৎ ব্রেকে আর যাবে না, এগুলোতেও যাবে না। এখান থেকে সে কোথায় চলে যাবে, এখান থেকে চলে যাবে এই যে এইখানে, একটু আগের মতো। দেন আয়ের মানটা কি হবে, 2 থেকে কত হবে, 3 হবে, দেন 3 হবে, দেন 3 হবে। 3 দিয়ে ভাগ করলে 5কে, 3 1 কে 3, 2 ভাগশেষ থাকে। তার মানে এখনো কি হয় নাই, তোমার সত্য হয় নাই। দেন আবার এখান থেকে এই যে উপরে যাবে, নিচে আর আসতে পারবে না, যেহেতু সত্য হয় নাই। আয়ের মান তখন কি হবে, এই যে 4 হবে। দেখছো, তাহলে অটোমেটিকভাবে কি হইতেছে, অটোমেটিকভাবে ওই যে সবগুলো দিয়ে জাজ করতেছে। তাহলে 4 হলো, আয়ের মানে যে 4 হলো। তাহলে এখনো কি এটা বড়, তার মানে নিচে আসবে। নিচে আসার পরে কি দেখতেছে, যে আমি যদি এখানে কি বসাই, 4 বসাই, 4 দিয়ে যদি 5কে তুমি ভাগশেষ করো, 4 1 কে 4, 5 হইতে লাগে আর 1, ভাগশেষ 1 থাকে। তার মানে আবার কি হবে, আবার তোমার এটা তোমার কি হয়েছে, ভাগশেষ কি আছে, ভাগশেষ হলো 1 আছে, ভাগশেষ কি আছে, 1 আছে। তার মানে এটা সত্য হয় না, তার মানে ব্রেকে আসবে না। এখান থেকে আবার উপরে যাবে, যে এখানে কি হবে, 5 হবে। ঠিক আছে, তাহলে 5 হলে এবার এই যে এখানে আবার 5 বসলো। তাহলে এই যে এটা আবার কি হলো, এটা আবার সত্য হইতেছে না, তখন এখান থেকে আর এটা কাজ করবে না, এখান থেকে চলে আসবে কোথায়, এইখানে চলে আসবে। আয়ের মান কত 5, n এর মান কত 5, এই দুটাকে সমান, হ্যাঁ সমান, প্রিন্ট n, অর্থাৎ এই যে 5 প্রিন্ট হইল। একইভাবে তোমার 6 এখানে কাজ করবে, 6কে 2 দ্বারা ভাগ চলে যাবে, দেন ওটা ব্রেক হয়ে যাবে, দেন পরবর্তী স্টেপে চলে যাবে। ঠিক আছে, 7কে কাজ করবে, দেন হবে না, এই ঘুরতে থাকবে, দেন এখানেও 7, এখানেও 7 হবে, 7 প্রিন্ট হবে। 8এর বেলায় আবার 2 দিয়ে ভাগ চলে যাবে। তার মানে একটা তুমি বুঝতেই পারতেছো, এই জিনিসটা কন্টিনিউয়াস ফর্মে চলতেই থাকবে, চলতে চলতে এই সংখ্যাগুলা প্রিন্ট করবে। এইটার থিমটাকে আগের কোনো থিমের সাথে অ্যাড করো না। ওকে, এটা একটা থিমটা একটু আপার লেভেলের থিম, একবারে আলাদা একটা কনসার্নে সর্বোচ্চ যতটুকু বলা গেছে তোমাকে বোঝানো সম্ভব, যেটা তুমি আর কোথাও পাবা না, ততটুকু আমি তোমাকে এখানে বলছি, এবং ওইটুকু একটু মাথায় রাখো। ঠিক আছে, তাহলে চলো এবার আমরা এটার ফ্লো চার্টটা শিখি। তোমরা যদি এখন এইটা মোটামুটি একটু বুঝতে পারো, তাহলে অবশ্যই তোমাকে যেটা করতে হবে, এটা বারবার দেখতে হবে অবশ্যই। দেখার পর যদি একটু অ্যানালাইজ করতে পারো, তাহলে তোমাকে কিন্তু এখন এইটা বোঝানো একটু সহজ হয়ে যাবে। খুবই অল্প সময় এটা বলে দিচ্ছি, একটু খেয়াল করো। আমাদের সবার প্রথমে তাহলে কি হচ্ছে, এখানে তোমার n এর মানটা কত থেকে শুরু হলো, 2 থেকে শুরু হলো, n এর জায়গায় তাহলে কত বসলো 2। 30 থেকে এটা ছোট, হ্যাঁ ছোট, তাহলে আয়ের মানটা এই যে 2 থেকে ধরলো। ঠিক আছে, আয়ের মানটা কত থেকে ধরলো, 2 থেকে ধরলো। নিচে আসলো, আয়সা এই যে আয়ের জায়গায় 2 বসলো, n এর জায়গায়ও 2 বসলো। ওকে, দেন তোমার কাজটা কি, আচ্ছা তুমি চাইলে কিন্তু একটা স্ক্রিনশট দিয়ে লিখে নিতে পারো, আবার বলতেছে বারবার। দেন তোমার পরবর্তী কাজটা কি, যে এইটা যদি তোমার কি হয়, নিচে আসলো যে আয়ের মানটা কি n এর মান থেকে তোমার কি ছোট, এটা তো ছোট না, না মানে কি, যদি ছোট হতো ইয়েস হতো তাহলে নিচে যেত, যেহেতু এটা না তাহলে নো, নো হলে প্রিন্ট n, তার মানে কি তোমার এই যে 2 প্রিন্ট হয়ে গেল। ঠিক আছে, দেন তোমার এই যে প্রিন্ট n করার পরে দেখো এই যে সংযোগ চিহ্ন, ততোধিক সিদ্ধান্তের জন্য সংযোগ দেওয়া হয়েছে। দেন আবার কি হলো,
দেন n এর মান 1 বাড়লো, এই যে আবার উঠে চলে আসলো, n এর মান কত হয়ে গেল, তোমার n এর মান হয়ে গেল 3। দেন আবার বলতেছে 30 থেকে ছোট, হ্যাঁ ছোট, নিচে আসো। দেন তোমার কি দেখো, তোমার যখন ওই যে 30 থেকে ছোট হবে না, এখানে করতে করতে 31 হবে, ঠিক আছে, 30-এর সমান হলেও তো নামবে, 31 হবে, 31 হলে এই যে এখানে এসে বলবে 31, ঠিক আছে, 31, দেন ছোট না, নো ইন, শেষ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আপাতত কত আসছে আমাদের, এটা করলাম, করে এখান থেকে এই যে n এর মানটা তোমার কি হয়ে গেল, যে এটা তোমার n এর মান 1 বাড়লো, এই যে এটার পরবর্তীতে তোমার প্রিন্ট n, এই যে 2 প্রিন্ট করে n এর মান কত হলো, 1 বাড়লো, বেডে 3 হলো, 3 হয়ে যে নিয়ে আসলো 3, এটাকে ছোট, হ্যাঁ ছোট, নিচে নামবে, i এর মান 2, তাহলে i এর মান 2, n এর মান কত হলো, 3 হলো, ঠিক আছে, n এর মান 3। তাহলে এখনও কি আয়ের মানটা n এর মানের তোমার ছোট, এবার কিন্তু ছোট হয়েছে, একটু আগে নো হয়েছে বলে দিকে গেছে, এবার ছোট, হ্যাঁ এটা সত্য। তাহলে সত্য হওয়ার কারণে এবার কোথায় যাবে, সত্য হওয়ার কারণে নিচে আসবে, নিচে এসে কি হইতেছে, n এর মান 3, আয়ের মান কত 2। তাহলে 3কে কি 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হয়, ভাগশেষ 0 হয় না, ভাগশেষ 1 থাকে। তাহলে যেহেতু 0 হয় না, তাহলে নো মানে কোথায় যাচ্ছে, এইখানে, ঠিক আছে, দেখছো এই যে এখানে আসছে। দেন আয়ের মানটা কি হইতেছে, আয়ের মানটা তোমার 1 বাড়লো, 1 বেড়ে আবার এই যে উপরে গেল, যে আয়ের মানটা কি 2 ছিল, 2 থেকে 3 হলো, 3 নিয়ে আবার উপরে গেল, এই যে আয়ের জায়গায় বসলো কি 3। এবার বলতেছে কি, এই যে 3 আয়ের মান, এটা কি n এর মান থেকে কি, ভালো করে বুঝো, এটা যে 3 আয়ের মান, এটা কি n এর মানের থেকে ছোট হয়েছে না, এটা তো n এর সমান হয়ে গেছে, তার মানে তোমার এটা তো ছোট না, ছোট হলে তোমার নিচে আসতো, যেহেতু ছোট না, তার মানে এখানে কোথায় নো এবং n প্রিন্ট, অর্থাৎ কি আবার 3 প্রিন্ট, ঠিক আছে। দেন এই যে n প্রিন্ট হওয়ার পরে আবার কি হবে, বাড়বে, কেন, কারণ আমার চাইতে হবে 30 পর্যন্ত। আমার যদি লিমিট 100 পর্যন্ত দেওয়া থাকতো, 100-র ভিতরে মৌলিক সংখ্যাগুলো বের করো, তাহলে এটা 100 পর্যন্ত চাইতো, এখানে 100 লিখে দিতা, কোডে ওখানে 100 লিখে দিতা। তাহলে আমার এই যে 3 এবার কি হয়ে গেল, তোমার বাড়লো, বেড়ে কত হলো 4, এখান থেকে ঘুরে এসে তোমার এখানে 4 নিয়ে এসে বসবে, ঠিক আছে, কতক্ষণ পর্যন্ত, আমার যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত। তাহলে 4 এসে বসলো, 4 এসে বসে কি দেখতেছে যে আয়ের মানটা 2, তাহলে আয়ের জায়গায় আবার কি হয়ে গেল, 2 হয়ে গেল, n এর জায়গায় কি বসলো, 4 বসলো, 2 কি 4 n এর মান কি 2 এর থেকে বড়, হ্যাঁ বড়, হ্যাঁ বড়, এখনো তো n বড়, তাহলে এটা যেহেতু হ্যাঁ বড়, তাহলে কোথায় যাবে, নিচে যাবে, হ্যাঁ, তাহলে নিচে গেলে n এর জায়গায় কত বসবে, n এর জায়গায় কি হবে, n এর জায়গায় যে 4, ঠিক আছে, n এর জায়গায় কত 4, আর তোমার আয়ের জায়গায় কি, আয়ের জায়গায় হলো কত, আয়ের জায়গায় হলো 2, ঠিক আছে। তাহলে এখন তোমার কি 4কে 2 দ্বারা কি বিভাজ্য করা যায়, ভাগশেষ কি 0 থাকে, হ্যাঁ 2 দুগুণে 4, ভাগশেষ 0, তাহলে ভাগশেষ 0 হয়ে গেলে এটা কি সত্য হলো, সত্য হলে ইয়েস, ইয়েস হয়ে যেদিকে যাবে, এদিক যায় তোমার কি হয়ে যাবে, পরবর্তী সংখ্যায় চলে যাবে, অর্থাৎ n এর মান 5 হয়ে আবার উপরে যাবে, তার মানে 4 কিন্তু আর প্রিন্ট হইলো না। একইভাবে এটা এইভাবে চলতেই থাকবে যেভাবে তোমার সামনে ছিল, 4টাকে থুয়ে চলে গেল, এরপরে 5 নিয়ে আবার যাবে, চেক করবে, দেন আবার কোনটা প্রিন্ট হবে, দেন আবার যাবে, চেক করবে, এভাবে এটা চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত তোমার লিমিট দেওয়া থাকবে। তোমার জন্য এটা বোঝাটা একটু কঠিন হবে, তার কারণটা হলো এটা তোমাদের জন্য, তোমাদের থেকে একটু আপার লেভেলের যে জিনিসটা দিচ্ছে সেটা, তাহলে একটু কষ্ট করে বারবার দেখবে, একটু খেয়াল করবে, নোট করবে। তাহলে চলো আমরা আমাদের পরবর্তী সমস্যায় যাই। এখন আমরা যে সমস্যাটা নিয়ে একটু আলোচনা করব সেটা হলো, দেখো সিলেট বোর্ড 2016, সিলেট বোর্ড 2016টা আমি মানে অনেকগুলো বোর্ডের কোশ্চেন দেখতেছিলাম, যা তোমাদের কোনটা দিলে সব থেকে বেটার হয়, তখন আমি দেখলাম সিলেট বোর্ড 2016টা একটু বলে দেওয়াটা ভালো, এই জন্য এটা আবার এখানে চলে আসছে। তো এখন সিলেট বোর্ড 2016তে স্পেশাল কী আছে যে যার জন্য তোমাকে এটা আমি পড়াচ্ছি এখন, সেটা একটু পরে তুমি বুঝতে পারবে কোশ্চেনটা দেখলেই, ওকে। তো এখন কোশ্চেনের দিকে এমনিতে তাকাও, কোশ্চেনের উদ্দীপক নিয়ে আমি এখন কিছু বলতেছি না, এখানে ইফ এলসটাকে একটু অন্যভাবে ব্যবহার করা হয়েছে, যেটা সম্পর্কে একটু পরে আলোচনা করব। আগে আমরা সিলেট বোর্ড 2016তে ক খ কি বলছে ওইটা আমরা একটু আলোচনা করে নিই। তারপরে এখানে বলছে সিনট্যাক্স এরর কি, তাহলে এখানে সিনট্যাক্স এররটা কি, সিনট্যাক্স এরর মানে হলো সিনট্যাক্সের ভুল, ঠিক আছে, এরর মানে তো ভুল, আর সিনট্যাক্স মানে হলো ব্যাকরণ টাইপের জিনিস, ওকে। তাহলে প্রোগ্রামিং ভাষার ব্যাকরণগত ভুলকে আমরা কি বলতে পারি, ব্যাকরণগত ভুলকে আমরা বলতে পারি সিনট্যাক্স এরর। এরপরে বলছে প্রত্যেকবার প্রোগ্রাম নির্বাহের সময় কম্পাইল করা প্রয়োজন। প্রোগ্রাম নির্বাহের সময় বলতে তোমাকে বোঝায় কি জানো, প্রোগ্রাম নির্বাহের সময় বলতে বোঝা হলো যে তুমি প্রোগ্রামটা কমপ্লিট করছো, এবার এটাকে কি করবে, এখান থেকে তুমি আউটপুট দেখতে চাবা। তাহলে ওই সময় আমরা কি করি, একটু খেয়াল করে দেখো যে তোমরা যখন প্র্যাকটিক্যাল ক্লাস করছো ওইখানে কিন্তু আমি প্রোগ্রাম করা শেষ, তারপরে উপরে এক জায়গায় তীর বাটনটা এক জায়গায় যায় ক্লিক করতো, ওইটা হলো কম্পাইল অ্যান্ড রান, ঠিক আছে, ওইটা বা বিল্ড অ্যান্ড রান, তো ওইটাই ক্লিক করার পরে কিন্তু আমার সামনে আউটপুটের যে বক্সটা আসতো ওইটা চলে আসতো। তো এইটার করার কারণটা হলো যে আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটার ভিতরে আমার যে প্রোগ্রামিং ভাষা আছে ওইটা দ্বারা আমি আমার কমান্ডগুলো দিয়ে ফেলছি, যখন আমি কি করি যে কম্পাইল, ঠিক আছে, যে কম্পাইলার প্রয়োজন, প্রত্যেকবার কি বলছে প্রোগ্রাম নির্বাহের সময় কম্পাইল করা প্রয়োজন। তো যখনই আমি কি করি যে ওই যে রান বাটনটা ক্লিক করি, ঠিক আছে, রান বাটনটা ক্লিক করি, বা যেটা আমরা বলতেছি কম্পাইল অ্যান্ড রান অথবা বিল্ড অ্যান্ড রান,
যে আমরা কোড লেখার পরে যে তীর চিহ্ন যায় যেটা ক্লিক করি তারপরে সাথে সাথে পর্দা চলে আসে, তো ওই ক্লিকটা করার সাথে সাথেই কিন্তু আমাদের পুরো প্রোগ্রামটা সি প্রোগ্রামটা কম্পাইল হয়ে যায়। তো কম্পাইল মানে হলো আমি যে প্রোগ্রামিং ভাষায় লিখছি, ঠিক আছে, আমি যে সি কোডটা প্রোগ্রামিং ভাষায় লিখছি এইটা আমাদের অনুবাদক প্রোগ্রাম, এবং ওই অনুবাদক প্রোগ্রামটার নাম কি কম্পাইলার। ও কি করে পুরো প্রোগ্রামিং ভাষাটারে একবারে মেশিন ভাষায় রূপান্তর করে দেয়, এবং ওইখানে যদি কোনো ভুল থাকে সকল ভুলগুলো আমাদের সামনে প্রদর্শন করে এবং সেগুলোকে আমরা কী করতে পারি তখন সঠিক করে নিতে পারি। তাহলে আমাদের প্রত্যেকবার প্রোগ্রাম শেষ করার পরে আমরা যখনই এটাকে রান করব, ঠিক আছে, তখনই কি হয়, কম্পাইল হয়। অর্থাৎ যখনই এটাকে আমরা নির্বাহ করব, চালাবো, এখান থেকে আউটপুট দেখতে চাবো, তখনই আমাদের কী করতে হচ্ছে যে আমরা ওই যে কম্পাইল অ্যান্ড রান অথবা বিল্ড অ্যান্ড রান যে অপশনটা আছে, আমরা যখনই রান বাটনে ক্লিক করি তখনই কিন্তু আউটপুট আসার আগে কি হচ্ছিল, ভালো করে খেয়াল করে দেখো, আউটপুট আসার আগেই আমাদের টোটাল যে ল্যাঙ্গুয়েজ আছে, এই যে আমরা সি কোড মনে করে যে লিখছি, সি কোড লেখার পরে যে এখানে যে একটা ক্লিক করতাম, খেয়াল করে দেখো ওই যে প্র্যাকটিক্যাল ক্লাসে, তখনই কি হইতেছে, এটার আউটপুটটা একটা কালো পর্দার উপরে চলে আসতেছে, তাই না? তাহলে আবার এখানে যদি আমি কোনো ভুল করে রাখতাম তখন কিন্তু এখানে লাল লাল মার্ক হয়ে আসতেছিল। তার মানে সহজ কথা হলো আমাদের প্রত্যেকবার প্রোগ্রাম চালানোর সময় সেই প্রোগ্রামটার ক্ষেত্রে সাধারণত, যে কারণ এটাই তো কম্পাইলার বেসড একটা প্রোগ্রামিং ভাষা, তাহলে আমাদের এখানে কি হয়, তখন যখন আমরা কি করি যে এটাকে আমরা কম্পাইল করি তখন এই যে ভাষাটা আছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভাষা, এটা কিছু রূপান্তর হয়ে যায় মেশিন ভাষা, এবং এখানে যদি কোনো ভুল থাকে তাহলে ওই ভুলগুলোকে আমাকে মার্ক করে করে দেখায় দেয়। তাহলে কম্পাইল করলে এই সুবিধাগুলো আমরা পাচ্ছি। এই জন্য আমরা প্রতিবারে কি করি যে মানে আমরা তো করি না, এটা নিয়মই পড়ে যে আমাদের প্রতিবারে নির্বাহ করার সময় অর্থাৎ প্রোগ্রাম চালানোর সময় এটা অটোমেটিক কি হয়ে যায়, কম্পাইল হয়ে যায়। অর্থাৎ টোটালটা কম্পাইল মানেটা কি, কম্পাইল মানেটা হলো একটা অনুবাদক, এটা তো একটা অনুবাদক প্রোগ্রাম, অর্থাৎ সে টোটালটারে নিয়ে কি করে দেয়, অনুবাদ করে দেয় কম্পিউটারকে, ভুল থাকলে দেখায় দেয় এবং আমাদের আউটপুট আনতে সহায়তা করে। এইটা জাস্ট একটা মন গড়া প্রশ্ন ছিল, এটার অ্যান্সারটাও খুব মন গড়াভাবেই দিলাম, তো তোমরা একটু গুছায় লেখার চেষ্টা করবা, ঠিক আছে? এরপরে কি বলছে যে উদ্দীপকের প্রোগ্রাম কোডটির প্রবাহচিত্র অঙ্কন করো। আমি কিন্তু প্রবাহচিত্রটা এঁকে দিছি, কিন্তু প্রশ্নটার দিকে তুমি তাকাও, দেখো প্রশ্ন দিয়ে দিচ্ছি। আমি কি বলি ভালো করে আগে শোনো, প্রশ্নটা আগে দেখো। এইখানে আমরা যে তিনটা সংখ্যার ভিতরে বড় সংখ্যা নির্ণয় করা, ভালো করে বুঝো, তিনটা সংখ্যার ভিতরে বড় সংখ্যা নির্ণয় করার যে সিকোডটা করছি না, ওইটাই কিন্তু এর একটা অন্যভাবে লিখছে। আমরা মেইন কাঠামো দিয়ে, সহজ কথা বুঝো যে আমরা ইফ এলস এলস ইফের একবারে মেইন কাঠামো যেটা, ওইটা ব্যবহার করে আমরা সি কোড শিখছি। তো এইখানে আমি তোমাকে আগেও বলছি যে আমাদের সকল প্রোগ্রামিং যে সি ভাষাটা আছে এটা একবারে খোলামেলা একটা ভাষা, তুমি যদি জানো নিয়ম তাহলে তুমি তোমার মতো করে যে কোনো কিছু এখানে করতে পারবা। তো এইখানে তারা যেভাবে ইচ্ছা ওইভাবে করছে, কিন্তু আমরা যেটা শিখছি ওইটা হলো বেসিক একটা মডেল তোমাকে শেখানো হয়েছে, যার কারণে তুমি সব কিছুকে ওইখানে ফলায় তুমি ব্যবহার করতে পারো। তো এরকম দু একটা কোশ্চেন দেখা গেল যে নিয়ম না মেনে তারা স্যাররা এইভাবে দিবেই, এটার জন্য তোমাকে প্যানিক নেওয়ার কিচ্ছু নাই। এই জিনিস তুমি তোমার সর্বোচ্চ চেষ্টা করবা, সর্বোচ্চ জানবা, সর্বোচ্চ প্র্যাকটিস করবা। এরপরেও যদি কিছু তোমার আয়ত্তের বাইরে চলে আসে, তার মানে মনে করবা যে এটা শুধু, এটা তুমি যেহেতু এতটা জানো এরপরেও তোমার আয়ত্তের বাইরে, তার মানে এটা আসলেই স্যাররা একটু ট্রিকি করে দিছে। এরপরেও যদি তোমার প্র্যাকটিস অনুযায়ী এটা তুমি ধরতে পারো আলহামদুলিল্লাহ, আর যদি না পারো তাহলে এটা নিয়ে কোনো প্রকার মন খারাপের কিছু নাই। তুমি আরেক সেট থাকলে অথবা এটার সাথে কম্পারেটিভ আরও কিছু থাকলে তুমি ওই জিনিসগুলো এমসিকিউগুলো অনেক ভালোভাবে পারবে ইনশাআল্লাহ, ঠিক আছে? তো আমরা এই 0.1-2% জন্য মন খারাপ করব না, আমরা 95-98% প্রিপারেশনটা খুব ভালোভাবে নিব, ঠিক আছে? এইটুকুর জন্য আবার তুমি মন খারাপ বা ভয়ভীতি রাখার কোনো কারণই নাই। তাহলে এখন দেখো কোশ্চেনটা কি বলছে, ভালো করে বুঝছো। কোশ্চেনে বলছে হলো যে এখানে ইনক্লুড, আমি পুরো প্রশ্নটা পড়ে দিচ্ছি, বুঝাই দিচ্ছি, একবার দেখো, দেন আমি মিলাই দিব ফ্লোচার্টের সাথে। এটা গ নম্বর প্রশ্ন হলো এই উদ্দীপকের সাথে ফ্লোচার্টটা আঁকতে হবে। তাহলে এই ফ্লোচার্টটার দিকে একবার তাকায় দেখো, এটা কিন্তু যে তিনটা সংখ্যার ভিতরে বড় সংখ্যা নির্ণয়ের ফ্লোচার্ট, কিন্তু এইটার কিভাবে তারা লিখছে দেখো, ইন্টারেস্টিং জিনিসটা সেটা হলো তারা বলছে যে আমরা তিনটা সংখ্যা নিলাম, ইন্ট এ বি সি, উদ্দীপক বলতেছি, তারপরে তোমার তিনটা সংখ্যা নেওয়ার ব্যবস্থা করে দিল, পার্সেন্টেজ টি পার্সেন্টেজ জি পার্সেন্টেজ ডি দিয়ে এ বি আর সি নেওয়ার ব্যবস্থা করে দিল। এইবার বলছে কি দেখো, আমরা কিন্তু ওইখানে বলছিলাম ইজ এ গ্রেটার দেন, তোমার এ যদি বি এর থেকে এবং সি এর থেকে বড় হয় তাহলে ডাইরেক্ট বলে দিয়েছিলাম তোমার এ বড়, তাই না? কিন্তু এইখানে তুমি এইখানে তাকায় দেখো, আমরা একবার বলতেছি কি তোমার এ যদি কি হয়, বি এর থেকে বড় হয়, ঠিক আছে? এখানে কি বলতেছি, এ যদি বি এর থেকে বড় হয়, এ যদি সি এর থেকে বড় হয়, তাহলে তোমার এ বড়, ঠিক আছে? তাহলে প্রিন্ট গ্রেটেস্ট এ, জাস্ট শর্ট করে লিখছি। তাহলে কথাটা কিন্তু এখানে দুইবার কথাটা আমরা আগে যখন শিখছি ওই 5-6-7 নম্বর ক্লাসে, তখন কিন্তু আমরা একবার বলে দিচ্ছি যে এ যদি বি এর থেকে বড় হয়, যদি সি এর থেকে বড় হয়, কিন্তু এরা করছে কি দেখো, আলাদা আলাদা করে বলছে। এরা বলছে কি ইফ এ গ্রেটার দেন বি, আবার বলছে কি ইফ এ গ্রেটার দেন সি, তাহলে কি বলছে লার্জেস্ট হলো এ,
তাহলে এটাকে একবার বলছে, এটাকে একবার বলছে, তারপরে বলতেছে কি, তাহলে যদি এটাও সত্য হয়, এ যদি বি এর থেকে বড় হয়, এটাও যদি সত্য হয়, এ যদি তোমার কি হয় সি এর থেকে বড় হয়, তাহলে বড় সংখ্যাটা হলো এ। ঠিক আছে, আর যদি এ সি এর থেকে বড় না হয় তাহলে বড় সংখ্যা হলো সি। তাহলে এই জিনিসটা দেখো পরের লাইনে আবার বলছে কি যে এলস দিয়ে, তাহলে এখানে কিন্তু তারা ইচ্ছা মতো এলসটা আবার ব্যবহার করছে। দেখো যে এ যদি বি এর থেকে বড় হয়, এ যদি সি এর থেকে বড় হয়, তাহলে কি এ বড়, আর এলস, ঠিক আছে, এলস হলে কি বড়, সি বড়। অর্থাৎ এ যদি বি এর থেকে বড় হয়, এ যদি সি এর থেকে বড় হয়, তাহলে এ বড় নয়তো সি বড়। তারা এইটুকুটাকে ধরছে, এই যে এইটুকুটাকে ধরছে, তারপরে আবার এই যে এই অংশটাকে ধরছে। ঠিক আছে, তারপরে এই অংশটাকে ধরছে। তাহলে এই অংশটা আবার কি হয়েছে দেখো, যে বলছে তাহলে কি যে এ যদি বি এর থেকে বড় হয়, যদি সি এর থেকে বড় হয়, তাহলে এ বড়, এলস, তাহলে ওরা কি দিছে কোশ্চেনে দেখো যে এলসে বলছে সি বড়। এরপরে যা বলছে ইফ বি যদি সি এর থেকে বড় হয়, ইফ এরপরে যে বাকি অংশটা বি যদি সি এর থেকে বড় হয় তাহলে বি বড়, আর যদি নো হয় তাহলে সি বড়। তাহলে এই যে দেখো ইফ বি গ্রেটার দেন সি যদি হয় তাহলে বি বড়, এলস লার্জেস্ট নাম্বারটা কি সি। দেখছো, তাহলে এখানে সহজ কথাটা কি, আমরা যে কথাটারে আমরা সি কোডে, আমরা ওই যে 6-7 নাম্বার ক্লাসে বা এটার যে সি কোডের ক্লাসে আমরা সহজে বলছিলাম না যে এই যদি ডাইরেক্ট এই দুইটাকে আমরা পাশাপাশি বসাইছিলাম, যে এই যদি তোমার কি হয় যে এইভাবে খেয়াল করে দেখো একটু, জিনিসটা এরকম ছিল যে ইফ দিয়ে ছিল কি, একটু খেয়াল করি যে এ যদি কি হয় বি এর থেকে বড় হয়, এন্ড এ যদি সি এর থেকে বড় হয়, যা শর্ট করে বললাম। ঠিক আছে, তাহলে কি প্রিন্টএফ এ বড়। এই জিনিসটারই তারা কিন্তু আলাদা আলাদা করে এখানে লিখছে, বুঝতে পারছো? তাহলে এইভাবেও লেখা যায়, জাস্ট তোমাকে এই জিনিসটা একটু বলা, কিন্তু তুমি কি এইভাবে লেখার চেষ্টা করবা না, কোনো দরকার নেই। তোমাদের এইচএসসি অনুযায়ী তোমাদের জন্য সব থেকে বেস্ট হলো তোমাদের মেইন নিয়মটাকে ফলো করাটা হলো তোমাদের জন্য সব থেকে বেস্ট, এর বাইরে যাওয়ার দরকার নাই। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের, খেয়াল করে দেখো তাহলে এইখানে যে কথাটা বলছে আমাদের প্রশ্নতে, ওই জিনিসটা কিন্তু আমাদের সে আগের যে কোড আছে তার সাথে মিলে যায়, তিনটে সংখ্যার ভিতরে বড় সংখ্যা নির্ণয় করে, এবং এটা কিন্তু ওইটারই, দেখো এটার কথা দিয়েও, প্রশ্নের কথা দিয়েও কিন্তু এটা মিলতেছে। ঠিক আছে, কিন্তু আমরা ওইখানে আমরা ওইখানে একসাথে বলে দিছিলাম, এখানে যে আলাদা আলাদা যে বলছি কোডের ভিতরেও তারা আলাদা আলাদাই বলছে। ঠিক আছে, তো এইভাবেও কোডটা করা যায়, তো এটা নিয়ে প্যানিক নেওয়ার কিছু নাই। এইবার তাহলে এটা তো তুমি বুঝতেই পারলা যে আমাদের ওই আগেরটাই, যে এ যদি বি এর থেকে বড়, এ যদি সি এর থেকে বড় হয়, তাহলে এ যদি বি এর থেকে বড় তাহলে এ বড়, একে আবার সি এর সাথে কম্পেয়ার করছি, তাহলে সি এর সাথে কম্পেয়ার করে যদি কি হয় এ বড় থাকে তাহলে এ বড়, নয়তো সি বড়। আবার এখান থেকে যদি কি হয় এ যদি বি এর থেকে বড় না হয় তাহলে বি বড়, বি কে সি এর সাথে কম্পেয়ার করছি, তাহলে এটা যদি ইয়েস হয় যে বি কি সি এর থেকে বড়, ইয়েস হলে বি বড়, আর নো হলে সি বড়, দেন আমরা শেষ করে দিচ্ছি। তো ওই আগেরটাই এটার সাথে জাস্ট মিলে ছিঁড়ে চলে আসছে। ঠিক আছে, তাহলে একটু বারবার দেখো। ঠিক আছে, এরপরে দেখো কি আসছে, এরপরে তোমাকে বলছে যে এই প্রশ্নটা একটু ভালো করে বুঝো, বলছে একবার মাত্র প্রিন্টএফ ফাংশন ব্যবহার করে প্রোগ্রামটি বাস্তবায়ন সম্ভব কিনা। তাহলে একবার মাত্র প্রিন্টএফ ব্যবহার করবা তুমি, 3বার প্রিন্টএফ ব্যবহার করতে পারবা না। কথা বুঝে আসছে? 3বার ব্যবহার করতে পারবা না, আমরা যেটা আগের কোডে করছি। তাহলে দেখো এই যে আমি বললাম যে আমাদের 95% কিন্তু আমাদের সব কমন ছিল, এই হাতে গোনা 5% কিন্তু জ্বালায়, এগুলো একটু মাথায় রাখতে হবে। এগুলো একটু খেয়াল করে রাখতে হবে। ওকে, অ্যান্ড এগুলা একটু দু একটা নিয়মের বাইরে আসবে, তোমার নিয়মের বাইরে আসবে, তো মনে রাখতে হবে। তাহলে এখন যদি তোমাকে বলি আমি যে তুমি এ বি এবং সি এই 3টা সংখ্যার ভিতরে কে বড়, এই জিনিসটা বের করবা। কিন্তু আমরা আগে বলছিলাম যে এ যদি বি এবং সি এর থেকে বড় হয় তাহলে প্রিন্টএফ এ বড়, দেন আবার বলছিলাম কি বি যদি এ আর সি এর থেকে বড় হয় তাহলে প্রিন্টএফ বি বড়, নয়তো সি বড়। 3বার আমাদের প্রিন্টএফ লিখতে হয়েছিল, কিন্তু এখন আমরা বলতেছে কয়টা প্রিন্টএফ লিখতে, একটা মাত্র প্রিন্টএফ লিখতে বলতেছে। কিন্তু কনসেপ্টটা কি, কনসেপ্টটা হলো এই 3 জনের ভিতরে কে বড় ওইটাই বের করতে হবে। কথা বুঝে আসছে? তাহলে কনসেপ্ট অনুযায়ী তুমি যদি এটাকে কমপ্লিট করতে চাও তাহলে তোমার এমন একটা কাজ করতে হবে যে প্রিন্টএফ করবো না, কিন্তু আমি কি করব, একটা জায়গার ভিতরে ভালো করে বুঝো এই ধরনের কনসেপ্টগুলা, এগুলো আরেকটু বড়দের জন্য, তোমাদের জন্য না, কিন্তু যেহেতু এটা দিছে একটু দেখো। তাহলে আমাকে কিন্তু কি করতে পারবো না, আমি 3বার প্রিন্টএফ করতে পারবো না। তখন আমরা এইরকম প্রবলেম যদি আমরা পড়ি তাহলে আমরা খেয়াল করতে হবে যে আমি একটা জায়গা আগে নিব। ঠিক আছে, একটা জায়গা আগে বানাবো, দেন আমি বলবো যে এ কি বি এর থেকে বড়। ঠিক আছে, দেন ওইটাকে আমি এই জায়গাতে রেখে দিব,
ভালো করে বুঝো, যদি না বুঝি তাহলে বাদ দাও, আমি আরেকবার বলতেছি। তাহলে আমি ফার্স্টে কি করতেছি ভালো করে বুঝো, যে যদি তোমাকে বলে একটা মাত্র প্রিন্টে ব্যবহার করে বড় ধরনের প্রবলেম সলভ করতে, তাহলে এদের নিয়ে কাজ করার সময় তুমি আলাদা আরেকটা জায়গা নিয়ে নিবা। দূর ঘোরার ডিম, বারবার ব্যাখ্যা হচ্ছে। আলাদা আরেকটা জায়গা নিয়ে নিবা। মনে করো এই জায়গাটার নাম হলো, মনে করো যে এম, ঠিক আছে, এম নামের একটা জায়গা নিয়ে নিছি। এইবার আমি ফার্স্টে বলবো এ কি বি এর থেকে বড়, ঠিক আছে। যদি এ বি এর থেকে বড় হয় তাহলে এটারে যায়া আমি নিব হলো এম এর ভিতরে। আর যদি আমি বুঝবো কি করে যে এটা বড় না ছোট, কারণ আমি তো ভবিষ্যতে মান দিব। মনে করো যে ওরে দিলাম 20, ওরে দিলাম 60, ওরে দিলাম 30, আমি তো মান দিব না। তাহলে মনে করো যে এটা দিয়ে যদি বলি যে এর মানটা কি, এর মানটা হলো 20, ঠিক আছে, আর বি এর মানটা কি, বি এর মানটা হলো 60। এখন আমি যদি বলি এ কি বি এর থেকে বড়, না বড় না, তাহলে বড় কে, বি। তাহলে এই এম নামের জায়গার ভিতরে যা বসবে কে, এম নামের জায়গার ভিতরে বসবে হলো বি। তাহলে ভালো করে বুঝো যে আমার কনসেপ্টটা কি। কনসেপ্টটা হলো যে আমরা এরকম কোনো প্রবলেম যদি পাই যেখানে একবার প্রিন্টএফ ব্যবহার করতে হবে, তাহলে আমরা তিনটা সংখ্যা যদি হয় বা তিনটা নাম্বারের ভিতরে যদি বড় নাম্বার বের করতে বলে, তো এরকম কোনো প্রবলেম হলে আমরা ওই তিনটা জনকে নেওয়ার তো ব্যবস্থা করেই দিব, যে এ বি সি, ঠিক আছে, এ বি সি এর ভিতরে মান প্রবেশের ব্যবস্থা করে দিব। কিন্তু আরেকটা কাজ এক্সট্রা করে রাখবো, সেটা হলো এক্সট্রা একটা জায়গা নিয়ে রাখবো, যে এই জায়গাটার নাম হলো, এই জায়গাটার নাম হলো কি, মনে করো এম। তো আমি ওরে আর ওরে যখন কম্পেয়ার করছি, যে বড় সে এই এম এর ভিতরে এসে বসবে, ঠিক আছে। পরবর্তীতে আবার এই এম এর ভিতরে যে আছে সে যে আবার কি করবে, সি এর সাথে ওকে তুলনা করবে। সি এর মান কত, সি এর মান হলো 30, সি এর সাথে ওকে আবার তুলনা করবে। তাহলে ওর ভিতরে এই যে এ আর বি এর ভিতরে বড় কে, 60 আইসা বসে আছে, তাহলে বি হলো বড়, আর বি এর মান কত, বি এর মান হলো 60। এইবার আবার এই এমটারে বলবো যে তুমি আবার সি এর সাথে নিজেকে তুলনা করো। তাহলে এম তখন আবার কি করবে, সি এর সাথে নিজেকে তুলনা করবে, যে এম এর ভিতরে আছে 60 আর সি এর আছে কত, 30। তাহলে এই দুজনের ভিতর কে বড়, এই দুজনের ভিতর বড় হলো তোমার 60 বড়, ঠিক আছে। তাহলে দেন পরবর্তীতে কি হবে, এই এমটা প্রিন্ট হয়ে যাবে। এখন যদি এরকম না হইতো, মনে করো এখানে 10 আছে আর এখানে আছে 30, তাহলে কি হইতো, দেখো আমি বলছি যে বড় ও খালি এমে এসে ঢুকবে। একটু কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করো, কঠিন কনসেপ্ট পড়তেছি, ঠিক আছে। যে বড় ও এসে এমে ঢুকবে। তাহলে দেখো আমি যদি বলি এ কি বি এর থেকে বড়, হ্যাঁ এটা 20 আর এটা কি 10, তাহলে এ বড়, তাহলে 20 এসে কি ঢুকলো, 20 এসে এম এর ভিতর ঢুকলো। এইবার এম রে দিয়ে বলবো কি, যে এম কি সি এর থেকে বড়, কারণ এই দুজনের ভিতরে, যে এই দুজনের ভিতরে মানে কম্পেয়ার করে কিন্তু বড়টারে এখানে নিছি। এবার বলতেছে কি এম কি সি এর থেকে বড়, ঠিক আছে। তাহলে এবার আবার সি এখানে বড়টাকে, এখানে বড়টা হলো 30, এই 30টার যে আবার কি করবে, এম এর ভিতরে কোনোভাবে যদি ঢুকায় দিই, কোনোভাবে যদি এম এর ভিতরে ঢুকায় দিই, তাহলে কি হবে, পরবর্তীতে আমি প্রিন্টএফ এর ভিতর যদি বলি যে এম প্রিন্ট হও, তাহলে নিজেরা কনসেপ্ট মানে কম্পেয়ার করে করে কিন্তু কি প্রিন্ট হয়ে গেল, এমটা প্রিন্ট হয়ে গেল, মানে বড় সংখ্যাটা প্রিন্ট হয়ে গেল। তার মানে এই যে কম্পেয়ারের সিস্টেমটা উপরে, এই কম্পেয়ারটা আগে করাই দিতে হবে, প্রিন্টএফ না করে। প্রিন্টএফে শুধু আমরা এম, অর্থাৎ ওই যে জায়গাটা এক্সট্রা, যে জায়গাটা ওই জায়গাটার প্রিন্ট করাই দিব, আর উপরে কম্পেয়ার করায় বড়টারে আগে কিসের ভিতরে রাখবো, ওই এক্সট্রা জায়গা রাখছি না, এম নামের একটা এক্সট্রা জায়গা বা পি নামের একটা এক্সট্রা জায়গা, ওই জায়গাতে আগে বড়টারে বাছাই করে করে আনার চেষ্টা করব। দেন এইটারে শুধু প্রিন্ট করে দিলে কাজটা শেষ হয়ে যাবে, ঠিক আছে। এই জিনিসটারে এর থেকে ভালো করে মনে হয় না আর বলা যায়, তাও তোমাদের যতটুকু পারলাম বললাম। তাহলে এইবার চলো এই কনসেপ্টের উপর আমরা একটু কাজটা করে দেখি। তাহলে আমরা এই যে এ বি আর সি এই তিনজনকে নিলাম, আর এই যে এম নামের একটা এক্সট্রা জায়গা নিলাম, তুমি পি কিউ আর এস এনিথিং নিতে পারো। দেন এই যে এদেরকে মনে করো প্রত্যেকটা ইনপুট দেওয়ার ব্যবস্থা করে দিলাম। এই যে ইনপুট মনে করে দেওয়ার ব্যবস্থা করলাম, এ কে বি কে এবং সি কে, তো দিলাম আমরা ইনপুট দেওয়ার ব্যবস্থা। এইবার কি হইতেছে দেখো, সবার প্রথমে আমি ধরে নিছি, ভালো করে বুঝছো যে এম মানে হলো কি এ। সবার প্রথমে কি ধরে নিছি, এম মানে হলো এ। এবার আমি বলতেছি যে ইফ বি গ্রেটার দেন এম। তাহলে ভালো করে বুঝো, এটা বোঝার জন্য তোমার কি করতে হবে, এটা বোঝার জন্য তোমাকে এরকম একটা কাজ করতে হবে। মনে করো যে এটার মান, মনে করো জাস্ট কথার কথা এরকম, এই যে 20, এটার মান মনে করো যে কত 10, আর এটার মান মনে করো যে তুমি 30 ইনপুট করছো। তাহলে আমার এ মানে কত, এ মানে হলো 20, তাই না। তাহলে আমি এখন বলতেছি বি গ্রেটার দেন এম। বি মানে কত, বি মানে হলো 10 গ্রেটার দেন এম। এম মানে কত, এম এর ভিতরে কারে ভরে রাখছি, এ কে ভরে রাখছি, তাহলে এ মানে কত 20। তাহলে আমি ইনডাইরেক্টলি কি বলতেছি, যে 10 কি 20 এর থেকে বড়। তুমি যদি বলো বড়,
সরি, তুমি যদি বলো যে বড় না, তাহলে এখান থেকে কি বলছি দেখো, যে যদি বি হয় কি, বি হয় তোমার এম এর থেকে বড়, ঠিক আছে? যদি বিটা এম এর থেকে বড় হইতো তাহলে এই যে বি এর মানটা এম এর মানের ভিতরে ঢুকে যেত, অর্থাৎ 10 যায় ওর ভিতরে ঢুকে যেত। কিন্তু আমার বি এর মানটা কত আছে এখানে ভালো করে বুঝো, বি এর মানটা এখানে আছে 10, এম এর মান কত আছে 20, তার মানে এম এর মানটা তো বড়, তার মানে এই কন্ডিশনটা তো সত্য না। তার মানে সত্য না হলে তখন এই এম এর ভিতরে কে আছে, এম এর ভিতরে এ, ওই এই থেকে যাবে, ও আর কোথায় আসবে না, এই লাইনে আর আসবে না। ও কিন্তু এম এর ভিতরে এই যে 20 যে ঢুকে বসে আছে, এম এর ভিতরে কত 20 যে ঢুকে বসে আছে, এই 20 থেকে যাবে, কারণ এটা তো সত্য হয় নাই। তখন এই মানটারে নিয়ে সে আবার এখানে আসবে। অ্যান্ড বলতেছে ইফ সি এর মানটা, সি এর মান কত, সি এর মান হলো 30। দেখো সি এর মানটা কি এম এর মানের থেকে বড়, এম এর মান কত 20। তাহলে এখন বলতেছি কি যে সি এর মানটা কি এম এর মানের থেকে বড়। এখন দেখতেছি হ্যাঁ সি এর মানটা কি এম এর মান থেকে বড়, তাহলে এটা যদি সত্য হয় তখন নিচে আসবে, এবং নিচে আসলে কি হবে, এম এর ভিতরে সি এর মানটা ঢুকে বসে থাকবে। তাহলে এবার এম এর ভিতরে কত আছে 30। এবার কি হবে, প্রিন্টএফ এম অটোমেটিক আমার এম এর এই 30টা বের হয়ে যেতেছে। এইভাবে আমরা খুব সহজে বড় সংখ্যাটা বের করতে পারি। আমি আরেকবার বলি, একটু ভালো করে বুঝো, এই সেম উদাহরণ দিয়ে বলতেছি। তাহলে আমার সবার প্রথমে কি হয়েছে, যে তুমি যে নাম্বারগুলো দিবে, এখানে নাম্বারগুলো তো উল্টা পাল্টা, তাই না? তুমি মনে করো যে সবার প্রথমে এর ভিতরে দিলা কত 20, আর বি এর ভিতরে 10, আর সি এর ভিতরে কত দিলা, যে 30 দিলা। তাহলে এর ভিতরে সবার প্রথমে 20 ঢুকে বসে আছে, ঢুকে বলতেছি, পরে বললাম কি যে ইফ বি কি এম এর থেকে বড়, এম মানে কি এই যে 20, তাহলে বি মানে কত 10। তাহলে তুমি নিজেই বলো যে 10 কি 20 থেকে বড়? তুমি বললো যে না। এটা যদি না হয় তাহলে এই লাইনে আসবে, এই লাইনে তো আর আসবে না। তখন তাহলে কি থাকবে, এর মান 20 থাকবে, কারণ এটার পরে তো লাইন যদি এটা আসতো তাহলে না মান চেঞ্জ হয়ে যাইতো, ঠিক আছে? তাহলে এটা এখান থেকে এখানেই থাকবে, দেন আবার এই যে 20 আসবে, সি এর সাথে কম্পেয়ার হবে, বুঝতে পারছো? সি এর সাথে কম্পেয়ার হয়ে সি এর মান কত 30, এম এর মান কত 20। দেন আমি বলতেছি কি যে 30 কি 20 থেকে বড়, তাই না? হ্যাঁ এটা বড়, তাহলে নিচে যাবে, দেন এই যে 30টা যায় এম এর ভিতর ঢুকে গেছে, এম প্রিন্ট হয়ে গেছে। এখন যদি তুমি এখানে অন্য কিছু দিতা, মনে করো এখানে তুমি দিতে 20, এখানে দিতে তুমি 40, ঠিক আছে? চেঞ্জ করে দিতেছি এই কারণে যাতে একটু বুঝো। আমি চাই আমার কষ্ট হোক সমস্যা নেই, কিন্তু তোমরা যাতে একটু মাথাটা খোলা রাখো, ধৈর্য হারা হয়েও না। জিনিসগুলো কিন্তু একটু ক্রিটিক্যাল, কিন্তু সর্বোচ্চ যাওয়ার চেষ্টা করতেছি। দেখো তাহলে আমার এখন তাহলে এম সমান সমান আমি 40 বলে দিছি, ওই যে এক্সট্রা জায়গার ভিতরে আমি এম সমান সমান 40 বলে দিলাম। এবার বলতেছি বি গ্রেটার দেন এম, বি গ্রেটার দেন এম। তাহলে আমি আস্ক করতেছি ইফ বি কি গ্রেটার দেন এম, এম এর মান কত 40, এম এর মান হলো 40, আর বি এর মান কত, আর বি এর মান হলো তোমার, ভালো করে দেখো, বি এর মান হলো 20। তাহলে এটা কি সত্য হয়েছে? ভালো করে বুঝো যে আমি নিজেই বলতেছি যে ইফ বি গ্রেটার দেন এম, বি এর মান কি এম এর মান থেকে বড়? আমি বললাম যে না, না মানে এই লাইনটার কাজ করবে না, ঠিক আছে? না মানে এই লাইনটার কাজ করবে না। তাহলে এই লাইনটা যদি কাজ না করে তাহলে এম এর মান 40 থেকে গেল, দেন এখানে আবার আসবে কত, এই যে এম এর মান কত নিয়ে আসতেছে, এম এর মান নিয়ে আসতে হলো 40, আর সি এর মান কত, সি এর মান এখান থেকে ধরে নিয়ে আসলে হলো 30। তুমি যা ইনপুট দিবে তাই তো হবে, তাই না? ওই তুমি যখন ইনপুট দিবে তখন নিজেরা চেঞ্জ করে এভাবে নিবে। তাহলে এবার আবার বলতেছে কি ইফ সি এর মান কি এম এর মান থেকে বড়? তুমি বললা যে না, না হলে এই লাইনেও তোমার কি হবে না, চেঞ্জ হবে না। তাহলে ফাইনালি এম এর মান কত আছে 40 থাকবে, এম প্রিন্ট হয়ে যাবে। তার মানে সহজ কথা হলো, তোমার যখন এখানে কি হবে, যখন এখানে কন্ডিশন এটা মানবে তখন এম এর ভিতর বড় মানটা বসে থাকবে, সে আবার পরবর্তীতে আসবে, আবার কন্ডিশন মানলে এম এর ভিতরে বড় মানটা ঢুকে বসে থাকবে, দেন এমটাকে প্রিন্ট হয়ে যাবে। তাহলে এইভাবে এই যে একটা মাত্র প্রিন্টএফ দিয়েও আমরা কি করতে পারি, এই কাজটা করতে পারি। তো জিনিসগুলো একটু ক্রিটিক্যাল, অনেক পেঁচানো, বারবার বলতেছিলাম, বারবার করে দিচ্ছিলাম, একটু কষ্ট করে তাহলে খেয়াল করো। তাহলে আমাদের এইটার বেলায় আমি কি বললাম যে এটা কিন্তু আমাদের অর্ডিনারি জিনিসটাই, কিন্তু আমাদের কথাগুলো যেরকম ভাঙা ভাঙা তোমার এখানে কোশ্চেনের ভিতরে ওইভাবে ভাঙা ভাঙা দিছে। দেন আমরা দেখছি আমরা আগে যখন কোড করছি তখন ওইখানে 3টা করে প্রিন্টএফ থাকতো, যে এটা হলে এটা প্রিন্ট করো, এটা হলে এটা প্রিন্ট করো, এটা হলে এটা প্রিন্ট করো। তো আমাকে দ্বিতীয় কোশ্চেনটা করছে যে তুমি একটা মাত্র প্রিন্টএফ ব্যবহার করে এই কোডের ব্যবস্থা করে দাও। তাহলে আমরা 3টা তাহলে কি করছি ওই সময়, যে এবিসি, এবং আমি তোমাকে বুঝালাম একটা এক্সট্রা জায়গা তুমি নিতে পারলে এই ধরনের প্রবলেমটা সলভ করতে পারবা, যে এই এক্সট্রা জায়গাটা বড় নাম্বারটা আমরা মানে কোনোভাবে কম্পেয়ার করে বসায় দিব, দেন এটাকে আউটপুট করে দিলেই কাজ শেষ হয়ে যাবে। তাহলে ওইটাই আমরা করলাম, যে 3টা চলক নিলাম, এক্সট্রা একটা জায়গা নিলাম, দেন আমরা 3টা টাইপ নিয়ে ওইটার ভিতরে ইনপুট দেওয়ার ব্যবস্থা করলাম।
দেন আমরা এম এর ভিতরে প্রথমে যে আমরা সেট করে দিলাম যে এটা হলো এ, এর মানটা সেট করে দিলাম, পরে কম্পেয়ার করে করে এম এর মানকে চেঞ্জ করে করে, ঠিক আছে, এই পর্যন্ত এসে আমরা কি করলাম, প্রিন্টএফ এম করে দিলাম, কাজটা শেষ হয়ে গেল। তাহলে একটু কষ্ট করে নোট করে ফেলাও, একটু দেখো, ক্লাসটা বারবার দেখো, ইনশাআল্লাহ তোমার কাছে আস্তে আস্তে সহজ হয়ে যাবে। আর এই টপিকটা হলো তোমাদের একবার ওই যে বললাম যে নগণ্য টপিক, তো এইগুলো নিয়ে অতিরিক্ত ভয় পাওয়ার কিছু নাই। তুমি তোমার জন্য যেটা সর্বোত্তম অর্থাৎ 95% যে টপিকগুলো, ওগুলোর প্রতি একটু বেশি ফোকাস দিও, এগুলোকে তুমি তোমার ভাগ্যের উপরে ইনশাআল্লাহ ছেড়ে দিও। আশা করি তোমার জন্য সকল কিছু ভালো হবে এবং তুমি তোমার সর্বোত্তম চেষ্টাটা চালায় যাও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।